নব চোখ বোলালো মোমের পুরো মুখশ্রীতে, পরক করলো মোমের চঞ্চল আঁখি জোড়ায়, হালকা ফাঁক করে যাওয়া মোমের ঠোঁট জোড়ায়। এগিয়ে গেল মোমের কাছে, হালকা বাতাসে উঠতে থাকা মোমের বেবি হেয়ারগুলো আঙুল দিয়ে সরিয়ে দিল। থুতনিতে হাত থেকে মুখটা একটু তুলল মোমের, আবেশে চোখ বুঝলো মোম, হৃদয় কাঁপছে তার। থুতনি থেকে হাত সরালো নব, তবে মোমের কোনো পরিবর্তন হলো না। নবের হাত ছিল মোমের বাম হাত, ধীরে ধীরে ওপরে তুললো হাতটা, ঠান্ডা কিছু একটা ছিল মোমের অনামিকা আঙুল। মোম বেশ অনুভব করছে, তবে আঁখি দয় খুলল না। তবে তা বেশিক্ষণ টিকল না। নভের পুরো ঠোঁটের স্পর্শ হাতে পেয়ে চোখ খুলল মোম। হাতের আঙুলে একটা চকচকে সাদা পাথরযুক্ত আংটি আবিষ্কার করল মোম। খুব সহজেই বুঝে ফেললো এটা ডায়মন্ড। প্রশ্ন করার আগেই নভের কোমল কণ্ঠ ভেসে এলো, ডোন্ট আস্ক মি এনি কোয়েশ্চেন নাও, জাস্ট অ্যান্সার মি। একটু থামলো নব, মোমের হাত থেকলো চোখের দিকেই তাকালো। কি মোহনীয় সেই দৃষ্টি! তাকানো দায় হয়ে পড়েছে মোমের। দৃষ্টি নামিয়ে এদিক ওদিক তাকালো। উইল ইউ বি মাই জুলিয়েট? তুমি কি আমার জুলিয়েট হবে? ব্যাস, দৃষ্টি শান্ত হয়ে গেল মোমের। চোখ জোড়া আপনা আপনি ঠেকলো নভের চোখে। কি বললো নব? তো জুলিয়েট মানে? নভের কণ্ঠ অন্যরকম হলো। তুমি তো আমার রোমিও ডাকো, তাই না? আমি আমি হাজার নারীর রোমিও হয়েছে, তবে আজ পর্যন্ত তাদের মধ্যে কোনো মেয়ের মাঝে আমার স্বস্তি খুঁজে পাইনি। আমি যথেষ্ট খারাপ চরিত্রের মানুষ। তবে মম, তুমি বিশ্বাস করো, তোমার আগমনের পর আমি আর পারিনি অন্য মেয়ের সান্নিধ্যে যেতে। চেষ্টা করেছিলাম কয়েকদিন, তবে জানো তো মম, অদ্ভুত ভাবে না, তখন আমার চোখের সামনে তোমার মুখটা ভেসে উঠত। মনে হতো যে আমি কোনো না কোনো ভাবে তোমার সাথে অন্যায় করছি, আর পারতাম না ওই মেয়েগুলোর সাথে ইন্টিমেট হতে। একটু থামলো নব, তারপর আবারও বলতে লাগলো, কখন যে তুমি আমার জীবন আধারের তারাবাজি হয়ে এক ছোট আলোর রূপে ধরা দিলে বুঝতেই পারিনি। কখন যে তোমার নিজের থেকে বেশি নিজের করে ফেলেছে তাও বুঝতে পারিনি। তবে এখন আমি নিজের থেকে বেশি বিশ্বাস করি যে উইদাউট ইউ আই ক্যান্ট লিভ এ সিঙ্গল সেকেন্ড। আই লাভ ইউ মাই জুলিয়েট। উইল ইউ বি মাইন ফর এভার? থামলো নব, অপেক্ষা করতে লাগলো মোমের উত্তরের। মন বলছে এক্ষুনি মোম লাজুক হাসবে, মাথাটা একটু নামিয়ে ফেলবে, এতেই নব তার উত্তর পেয়ে যাবে। তারপর আলতো করে নব জড়িয়ে ধরবে মোমকে। তবে সেই সুন্দর মুহূর্তের ভাবনা বেশিক্ষণ টিকল না। মোমের ধাক্কায় ঘোর কেটে গেল নভের। নিজেকে সামলে তাকালো মোমের দিকে। তার চোখের পানি, মুখের ভাবটা এমন যেন রাগে ফুঁসছে। ঠিক তাই হলো। রাগে গজগজ করতে করতে মোম বলল, আপনি ভাবলেন কি করে আপনার মতো একটা প্লেবয়কে আমি ভালোবাসবো? আমি মৌচাক এহসান, আমি একবার নিজেকে দেখুন, আর আমাকে একবার দেখুন। আমি চাইলেই শত শত ছেলে আমায় বিয়ে করার জন্য লাইন থাকবে, লাগিয়ে দাঁড়িয়ে থাকবে, আর সেখানে আপনার মতো একটা চরিত্রহীনকে আমি কিনা? হ্যাঁ। নব অবাক নয়নে তাকিয়ে আছে মোমের দিকে। এসব কি বলছে মোম? এতদিনে কি নভের প্রতি একটু মায়া ভালোবাসা জন্মায়নি তার? সত্যিই জন্মায়নি? এসবের জন্যই আমার সাথে এখনো কিছুই করেনি, তাই না? ভালো মানুষ সাজার জন্যই তো, রাইট? তার ছেলের হাসি হাসলো মোম। আপনার ধারণা ভুল প্রমাণ হলো মিস্টার অবয়ব রানিশ। আপনি আমায় এখনো বুঝতে পারেননি। এই সব কিছুই বৃথা আপনার। আমার মতে মেয়েকে ভালোবাসার কোনো যোগ্যতাই নেই আপনার বুঝে, বুঝেছেন? আর কখনো আমার সামনে আসবেন না। এসব প্রেম নিয়ে তো একদমই না, মনে থাকে যেন। দাঁড়ালো না মোম, ধপধপ পায়ে ছাদ ত্যাগ করলো, আর পেছনে ফেলে গেল থমকে যাওয়া নবকে। হাঁটু ভেঙে বসে পড়ল নব, দুহাতে যেন ভর ছেড়ে দিল। স্তব্ধতার রেশ কাটল। পুরো দুনিয়া যেন কেঁপে উঠল নভের চিৎকারে। কোথাও যেন শুনেছিল নব, শুনলে চিৎকার অন্তরে সব অতৃপ্ত কষ্ট দূর হয়ে যায়। তাই তো সেও আজ সেইটাই চেষ্টা করলো, কিন্তু দূর হলো কি? মনে তো হচ্ছে না। মোমের কথাগুলো কি এতটাই তীব্র ছিল যে নভের বুকে ছুরির মতো বিঁধল? নব কি সত্যি তার জুলিয়েটকে ভুল ভেবেছিল? ভাবতে পারছে না নব, আর পারছে না মোমের সম্পর্কে নেতিবাচক চিন্তা করতে। তার মোম কখনোই ভিন্নরূপী হতে পারে না। সে তার মোমকে ঠিক যেমনটি চিনেছে মোম তেমনই। না, মোমের মাঝে কোনো বহুরূপী বসবাস নেই। উচ্চমানের অন্তকষ্ট নিয়ে নব নিজে নিজেই বলে উঠল, কেন এসব বললে মম? আমি জানি তুমি কেন এসব বলছো, কিন্তু জানার সত্ত্বেও আমার যে তোমার কথাগুলো সহ্য হচ্ছে না। তুমি কি পারতে না তোমার কষ্টগুলো আমার সাথে ভাগ করে নিতে? কেন তো ভালো তুমি, কেন তুমি আমায় কষ্ট দিতে চাও না? তুমি নিজে কি জ্বলছো না? বলো, জ্বলছো না তুমি?
ঘন শ্বাস নিয়ে উঠে দাঁড়ালো নব, শান্ত করলো নিজেকে। বাঁকা হাসি ফুটলো ঠোঁটের কোণে। এবার আর প্রেম প্রস্তাব নয় জুলিয়েট, ডিরেক্ট বিয়ে করবো তোমায়। তবে তার আগে তোমাকে একটু পড়তে হবে, বুঝতে হবে এই প্লে বয় অপয় ব্রায়ানিশ তোমার জীবনে কি। কাল থেকে আমার অন্য রূপ দেখবে তুমি। ইউ রেডি ফর নিউ অপয় ব্রায়ানিশ মাই জুলিয়েট? নিজের জন্য নির্ধারণ করা রুমে এসে উপর হয়ে বিছানায় পড়ল মোম। কান্নারা যেন বাঁধ ভেঙেছে তার। এতক্ষণ নিজেকে সামনে রাখলেও এখন আর পারছে না, মাথা যন্ত্রণা করছে। তবে সেই দিকে আজ লক্ষ্য করলো না মোম। কষ্ট হচ্ছে খুব, নভের জন্য, নিজের জন্য। কাঁদতে কাঁদতে অস্পষ্ট স্বরে বলে উঠল, আমি আপনাকে কষ্ট দিতে চাইনি রোমিও, সত্যিই চাইনি। কিন্তু আমার আমার যে ভাগ্যটাই সঙ্গহীন, সে আমাকে আপনার ভালোবাসাকে প্রত্যাখ্যান করতে বাধ্য করেছে। আমি পারবো না জেনে শুনে আপনাকে কষ্ট দিতে। আমাকে হারানোর কষ্ট যে আপনি সহ্য করতে পারবেন না, তাই আপনার মনে আমার প্রতি ঘৃণা প্রয়োজন। আমার যে কিছুই করার নেই, কিচ্ছু করার নেই। আপন মনে অশ্রু বিসর্জন দিতে লাগলো। হঠাৎ মনে হলো দরজা দিয়ে কেউ প্রবেশ করছে। ভ্রুকুচকে এলো মোমের। নব নয় তো? তড়িৎ গতিতে চোখ মুছে উঠে বসলো মোম। না, নব নয়। তবে এই লোকটাকে আগে তো দেখেনি। জিজ্ঞেস করেই ফেললো, কে আপনি? এভাবে না বলে রুমে কেন ঢুকেছেন? হাসলো ছেলেটি। এসে দাঁড়ালো মোমের সামনে। দৃষ্টি ঘুরিয়ে বাজেভাবে পরখ করে নিল মোমকে। মোম একটু জড়সড় হয়ে বসলো। আবারও বলল, কি হলো বলুন, কে আপনি? লোকটি ডান হাত এগিয়ে দিল হাত মেলানোর জন্য। আমি লুসিয়ান, এবারে সদস্যই ধরতে পারো। তুমি সেই মোম, তাই না? মোম ছোট্ট করে উত্তর দিল। হুম। হাসলো লুসিয়ান। মোমকে দেখতে দেখতে বলল, সত্যি খুব সুন্দর তুমি, যতটা শুনলাম তার থেকেও বেশি সুন্দর। মোমের কথার ধরন একটুও পছন্দ হলো না। একটু রাগ দেখিয়ে বলল, আপনি যেই হন না কেন, এভাবে নক না করে একটা মেয়ের রুমে ঢোকা মোটেও উচিত না। সেটা কি আপনি জানেন না? তুমি কাঁদছিলে? সরি, আপনাকে বলার প্রয়োজন বোধ করছি না। এখন এখান থেকে যান প্লিজ। লুসিয়ান আর কথা বাড়ালো না। আর একবার নিজের বাজে দৃষ্টি মোমের ওপর নিক্ষেপ করে হেলতে দুলতে চলে গেল। মোমের মস্তিষ্ক বলছে দরজাটা লক করা লাগবে। তবে তা আর পারল না। সমস্ত শরীরের ভর ছেড়ে দিল। বসা থেকেই এক পেশে হয়ে বিছানায় লুটিয়ে পড়ল। চোখ দুটোও বুজে এলো। পরদিন সকাল 8টা। ব্রেকফাস্ট টেবিলে বাড়ির প্রায় সবাই উপস্থিত, নব ছাড়া। মোমের খুব খারাপ লাগছে, কারণ প্রতিদিন ঘুম থেকে ওঠার একটু পরই নব যায় তার রুমে গুড মর্নিং উইশ করে। তারপর দুজন একসাথে নিচে আসে ব্রেকফাস্ট করতে। কিন্তু আজ তা হয়নি। সকাল থেকে নবকে একবারও দেখেনি মোম। মনটা ঠিকই বুঝলো এমনটা হওয়ার কথা। কাল রাতে যা হয়েছে। দুপুর প্রায় 2টো একটু আগেই খাওয়ার জন্য ডেকে গেল রুবি। নোভা উঠে যেতেই হঠাৎ পেছন থেকে তার ফোনটা বেজে উঠল। নোভা এগিয়ে গেল ফোনের কাছে। নব ফোন করেছে। দ্রুত রিসিভ করলো ফোনটি। হ্যালো ভাইয়া। হুম, কি করছিস? এই তো ভাইয়া, লাঞ্চের জন্য যাচ্ছিলাম মাত্র। মোম কোথায়? রুমেই আছে। তুই যাবার পর যে ঢুকলো, আর বের হয়নি। আমরা একটু আগে গিয়েছিলাম, কথাও বলেছি অনেক। তবে তার মুড অফ। তোদের মধ্যে কি হয়েছে বল তো? নব একটা দীর্ঘশ্বাস ফেলল। আস্তে করে বলল, তেমন কিছু না। নোভা যেন এই উত্তরটার একদমই আশা করেনি। শোন, আমার মোমের খেয়াল রাখবে। ও মেডিসিন নিতে চায় না, তাই প্রেসক্রিপশন ওয়াইজ 3 বেলা ওকে জোর করে মেডিসিন দেবে। টেনশন ফ্রি রাখার চেষ্টা করবে। আর হ্যাঁ, ওর ডোর অফ করার অভ্যাস নেই, তাই প্রতিদিন রাতে ঘুমানোর আগে ওকে চেক করবে। দরজা লাগিয়ে ঘুমাতে বলবে, ওকে? আর প্রত্যেক ঘন্টায় ওর খবর দিবে আমায়, বুঝছিস? নোভার কণ্ঠ একটু খাদে নামলো। ভাইয়া, তুই সত্যি ওকে ছেড়ে থাকবি? পারবি তো তুই? গলা শুকিয়ে গেল নভের। সত্যি সে এক মুহূর্ত থাকতে পারবে না তার মোমকে না দেখে। এই যে এখন বারবার মোমের সকালের মলিন মুখটা ভেসে উঠছে চোখের সামনে। ইচ্ছে করছে এক্ষুনি গিয়ে জাপটে মোমকে ধরে সব মলিনতা সরিয়ে হাসি ফুটিয়ে তুলুক ওই মায়া ভরা পরি চেহারায়। ওই মুখটাতে তো তাই মানায়, কিন্তু তা করবে না নব। তাহলে যে মোমের উপলব্ধি হবে না নভের ভালোবাসার প্রগাঢ়তা। কথা বাড়ালো না নব। যা বলেছি তা করিস। আমার অবর্তমানে আমার জুলিয়েটের দায়িত্ব তোর কাছে। তুই ম্যাচিওর্ড, তা আশা করছে যা বলছি তা খুব ভালো করে করবে। দেখে রাখবি আমার মমকে। ওর জ্বলন্ত অগ্নিশিখা যেন নিভে না যায়, তাহলে যে আমার আধার জীবন আর তারাবাজি চলবে না। রাখছে।
কেটে গেল ফোনটা। নোভা একটা লম্বা শ্বাস ফেলল। এতটুকু তো বুঝতেই পারছে এদের মধ্যে কিছু একটা হয়েছে, তবে কি? ফ্রি হলে ইস্যুর সাথে একবার কথা বলতে হবে, হয়তো তেজ ভাইয়া কিছু জানবে। আফটার অল বেস্ট ফ্রেন্ড কি না? ভাবতে ভাবতেই নোভা এগিয়ে গেল মোমের রুমে। উদ্দেশ্য একসাথে নিচে নামবে লাঞ্চ করার জন্য। দরজার সামনে আসতেই থেমে গেল নোভা, কারণ ভেতরে লুসিয়ান আছে। নোভা একটু বোঝার চেষ্টা করলো কী হচ্ছে। মোম এক কোণে দাঁড়িয়ে, লুসিয়ান আয়েসি ভঙ্গিতে খাটে বসে। কানে ভেসে এলো লুসিয়ান আর মোমের কথোপকথন। তুমি এত ভয় পাচ্ছ কেন? আমি তো একই বাড়িতে থাকছি, ফ্রেন্ডই তো আমরা। প্লিজ মম, তুমি আমার সাথে ফ্রি হও। মোম কর্কশ কণ্ঠে উত্তর দিল, দেখুন, আমি বারবার বলছি এখন এইখান থেকে প্লিজ সরে যান। এই মুহূর্তে আমার কথা বলতে ইচ্ছে করছে না একদমই, প্লিজ যান। হাসল লুসিয়ান। উঠে দাঁড়িয়ে মোমের দিকে এক এক পা করে এগোতে এগোতে বলল। তুমি আমায় জান ডাকলে? বিরক্তিতে মুখ কুচকালো মোম। বাজে কথা বলবেন না একদম। আমি কিন্তু নবকে ডাকবো। আর এগোচ্ছেন কেন? যান এখান থেকে। লুসিয়ান মুখ দিয়ে চ চ করে উচ্চারণ করলো, তারপর ভান করে বলল, নফকে ডাকবে? ওই, আমি তো ভয় পেয়ে গেলাম। কিন্তু কোথায় তোমার নফ? সে কি আছে এখানে? মোম ভয় পাচ্ছে। অবস্থা বেগতিক দেখে নোভা হুড়মুড়িয়ে রুমে ঢুকলো। মুখে মিথ্যা হাসি ঝুলিয়ে বলল, আরে লুসিয়ান ভাইয়া যে, তুমি খেতে গেলে না, এখানে কেন? এরপর মোমের দিকে তাকিয়ে বলল, ও, কিউট ভাইয়ের সাথে গল্প করছিল বুঝি? তাই তোদের কিউটি পায়ের সাথে গল্প করতে এই এসেছিলাম, বাট হলো না। তুই ভুলটা মেনটে নিলি, কি আর করার। হ্যাঁ। এবার মোমের দিকে সরাসরি তাকিয়ে বলল, তো মম, বাকি গল্পটা না হয় হুস পরেই করা যাবে। হ্যাঁ, কি বলো? তখন আর কলেও ডিস্টার্ব করবে না। গেলাম তাহলে। এরপর বের হতে হতে বলল, নোভা গেলাম, তোরা বাই তাড়াতাড়ি। পাশ কাটিয়ে চলে যেতেই নোভা তাকালো মোমের দিকে। মোম দ্রুত এসে চাপটে ধরলো নোভাকে। নিঃশ্বাস দ্রুত ওঠানামা করছে মোমের। নোভা বেশ বুঝতে পারছে ভয় পেয়েছে মেয়েটা। নোভা আলতো হাত রাখলো মোমের পিঠে। কিচ্ছু হয়নি কিউটি পাই, কিছু হয়নি, সব ঠিক আছে। রাত 1:33। মেইন ডোরের বেল বাজার শব্দ পেয়ে ঘুম ঘুম চোখে দরজা খুলল রমা চাচা। নব দাঁড়িয়ে আছে। দরজা খুলতে ভেতরে প্রবেশ করলো। চুলগুলো এলোমেলো, কালো রঙের শার্টটাও কুচকানো, বুকের দিকে দুটো বোতাম খোলা, চোখ দুটো টকটকে লাল হয়ে আছে। দরজা লাগিয়ে চলে যায়। নভ সিঁড়ি বেয়ে ওপরে উঠে দাঁড়ালো মোমের রুমের সামনে। দরজাটা একটু ঠেলে দেখলো বন্ধ করেছে কিনা। হ্যাঁ, ভেতর থেকে বন্ধ। পকেট থেকে ডুপ্লিকেট চাবিটা বের করে আস্তে করে দরজা খুলল নব। চাবিটা আবারও পকেটে ঢুকানোর সময় মনে হলো কেউ একজন তাকে পার করে গেছে। ছায়া দেখছে সে। ভ্রু কুচকে এলো নভের। এত রাতে কে জেগে আছে এখনও? এক পা ঘুরল নব, আবারও থেমেও গেল। এটা পরে দেখা যাবে। আগে দাউ দাউ করে জ্বলতে থাকা লাল রঙা হৃৎপিণ্ডটাকে শীতল করতে হবে। রুমে ঢুকে ভেতর থেকে লক করলো দরজা। ড্রিম লাইটের নীলছে আলোয় বিছানায় লুটিয়ে থাকা মোমের এলোমেলো অবয়ব সুস্পষ্ট হলো। এগিয়ে গেল নব। মোমের মাথাটা বিছানায় প্রায় একটা কিনারায় এসে ঠেকেছে। মোম হাত বিছানা ছড়িয়ে বাইরে ঝুলছে। নব মোমের মাথার কাছে ফ্লোরে বসলো হাঁটু ভাঁজ করে। ফ্লোরে লুটোপুটি খাওয়া মোমের অবাধ্য চুলগুলোকে আলতো মুঠোবন্দি করলো। কোনো রকম পেঁচিয়ে হালকা একটা খোপা করলো। এরপর বাইরে ঝুলতে থাকা হাতটা নিজের দুই হাতের মুঠোয় পড়ে নিল। উল্টো পিঠে চুমু খেলো একটা। এই তো, আর হৃৎপিণ্ডটা অগ্নিদহন হচ্ছে না। কেমন যেন শীত শীত আভাস পাচ্ছে। শীতল হচ্ছে ধীরে ধীরে তার হৃৎপিণ্ডটা। আমার হৃদয়ে পোড়ানোর অসীম ক্ষমতা নিয়ে জন্মেছে তুমি মম। আমার হৃদয়ে পোড়ানোর অসীম ক্ষমতা নিয়ে জন্মেছে তুমি। এই যে আজ সারাটা দিন পোড়াচ্ছ, পুড়িয়ে পুড়িয়ে দগ্ধ করে তুলেছ। আবার তোমার মুগ্ধতে ভরা মুখশ্রী দেখিয়ে জ্বলন্ত হৃদয়টাকে শীতল করে তুলেছ। এই কেমন যন্ত্রণা মম? কেন পোড়াও তুমি আমায়? থাকতে পারবো না তো তোমাকে ছাড়া। এই যে চলে এলাম, পারিনি তো। তুমি দৌড়ে যেতে দেব না মম। তোমার আধার জীবনে তারাবাজি জ্বালাবই আমি, কথা দিলাম। বলতে বলতেই আলতো করে মোমের হাতে মাথা রাখলো নব। কখন যে ক্লান্ততায় ভরা চোখ দুটো বুঝে এলো তা জানা নেই তার। ভোরের আলোয় চোখ ছুটে যায় নভের। মোমকে দেখলো সে আগের মতোই ঘুমোচ্ছে। আলতো হাসলো নব। আজ যেতে হবে মাই জুলিয়েট, তবে এবার ফিরবো আমি তোমার অগোচরে, তোমার সন্নিকটে। মোমের কপালে ঠোঁট ছুঁয়ে নিঃশব্দে বেরিয়ে গেল নব। দিন চলছে এমনভাবে। আজ 16 দিন হলো মোম নভের দেখা পায় না।
তার সাথে কথাও হয় না। এদিকে এই বাড়িতে আর মন টিকছে না। আচ্ছা, নব কি সত্যি তাকে ভালোবেসেছে? ভালোবাসলে বুঝি এভাবে দূরে থাকা যায়? তাহলে তার যে খুব কষ্ট হচ্ছে, প্রকাশ না করলেও সেও তো নভের প্রতি কিছুটা হলেও দুর্বল। তবে এই দুর্বলতাটাকে একটু প্রশ্রয় দিতে চায় না মন। সে চায় না দ্বিতীয়বার ভালোবাসার যন্ত্রণা ভুগতে, আর না চায় নবকে হারিয়ে যাওয়ার কষ্ট উপলব্ধি করাতে। লোকটা যে সইতে পারবে না। আসতে পারি? ভাবনার বিভোর কাটলো মোমের। জানালার বাইরে থেকে মুখ ফিরে তাকালো দরজার দিকে। ইস্যু দাঁড়িয়ে, সাথে তেজ। মুহূর্তেই খুশিতে ভরে উঠল মোমের চিত্ত। দ্রুত উঠে গিয়ে তেজকে বলল। ভাইয়া আপনি? উনিও এসেছেন তাই না? কোথায় উনি? তেজ চুপ রইল, দেখতে লাগলো মোমের ব্যাকুলতা। হ্যালো ভাইয়া, বলেন। তুই রেডি হতো দ্রুত। উফ, তেজ বললে তোকে হসপিটালে যেতে হবে, বাট কেন সেটা বলেনি। মোম কিছু একটা চিন্তা করলো, বুঝেও গেল কেন যাবে হসপিটাল। আমার সে দুর্বিষহ যন্ত্রণা। 1 মাস প্রায় শেষ কি না, কিন্তু আজ ভাইয়া আসবে না তাকে নিতে? মোয়ান ভাইয়া তো সব সময় এই সময়টা তার বোনের পাশে থাকে, তাহলে আজ? আর ভাবলো না মোম। দ্রুত রেডি হয়ে তেজের সাথে বের হলো হসপিটালের উদ্দেশ্যে। মোয়ান আসেনি, তবে থেরাপি দেওয়ার আগে তেজের ফোন দিয়ে মোমের সাথে বেশ কিছু কথা বলেছে। নতুন চাকরি কি একটা কাজ আছে, তাই আসতে পারেনি বলল। এই কথা শুনে মোম কিছুটা কষ্ট পেলেও মোয়ানের হাবিজাবি ম্যাজিক্যাল কথায় আবারও কিটকিটিয়ে হেসে নিয়েছে। থেরাপি শেষে আগের মতোই কেবিনে দেওয়া হলো মোমকে। পাশে কেউ নেই, খুব একা লাগছে এই মুহূর্তটা। তেজও আসছে না অনেকক্ষণ। হাত পা অবশ, উঠে বসার শক্তি অবশিষ্ট নেই মোমের। এটা তো হওয়ারই কথা। আনমনেই চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল বালিশে। চোখ বুঝল মোম। ধীর পায়ে কেউ যেন কেবিনে প্রবেশ করছে। দেখার প্রয়াস চালালো মোম। ধীরে ধীরে চোখ খুলে যাকে দেখল, অনাকাঙ্ক্ষিতভাবে হৃদয় কেঁপে উঠল তার। একদমই আশা করেনি লোকটিকে। আপন মনেই ঠোঁট দুটো আলতো ছড়ালো। বাম গালে ছোট্ট টোলটিও দৃশ্যমান হলো। নব এগিয়ে এলো মোমের কাছে। মোম কাতর দৃষ্টিতে তাকিয়ে রইল নভের দিকে। আজ কতগুলো দিন পর এই চেহারাটা দেখছে সে, কিন্তু চেহারায় আগের মতো হাসি নেই, প্রাণবন্ত ভাবটাও নেই। কেমন যেন রুক্ষ, চোখ দুটো লাল, চুলগুলো এলোমেলো, খোঁচা খোঁচা দাড়িগুলো একটু বড় হয়ে গেছে। লোকটা সত্যিই কষ্টে ছিল এই কটা দিন। হাত বাড়িয়ে মোমের চোখের পানিটুকুন মুছে দিল নব। বুক থেকে সরে যাওয়া চাদরটাও গলা পর্যন্ত টেনে দিল। খেয়াল করলো মোমের ডান হাত কাঁপছে। মেয়েটা নিজের শক্তি ব্যবহার করছে হাত ওঠানোর। সর্বোচ্চ প্রয়াস চালাচ্ছে নিজ হাতে নবকে একটিবার ছুঁয়ে দেওয়ার। লজ্জা কাজ করছে না, কাজ করছে এক রাস অনুভূতি। তবে ব্যর্থ মোম। পারল নিজের নেতিয়ে পড়া হাতটা তুলতে, পারল না নবকে একটু ছুঁয়ে দিতে। শুধু করুণভাবে চেয়ে রইল নভের পানে। দেরি হলো না, একটু পরেই মোমের মনোবাঞ্ছা পূর্ণ হলো। নব নিজেই মোমের অবশ হাতটা ধরল, তুলে নিজের গালে ছোঁয়ালো। একটু ঘষে মোমের হাতের তালুতে চুমু খেলো গভীরভাবে। মোম অপলক তাকিয়ে রইল, তবে অনুভব করতে পারল না নভের উষ্ণ ঠোঁটের ছোঁয়া। শরীরটা অবশ কি না। সর্বোচ্চ শক্তি দিয়ে মোম আলতো স্বরে উচ্চারণ করল, আপনি এসেছেন সত্যি? নব চুপ রইল, শুধু অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল মোমের দিকে। একটু পর তেজ এলো, হাতে খাবারের প্লেট। তাকে দেখে নব উঠে নিজের হাত পরিষ্কার করে আসলো। মোমকে ধরে উঠিয়ে নিজের বুকের সাথে মোমের পিঠ হেলান দিয়ে বসালো। তেজের থেকে প্লেটটা নিয়ে নিজের হাতে খাইয়ে দিতে লাগলো মোমকে। মোমের যেন সব ঘোলাটে লাগছে। অবাক নয়নে তাকিয়ে রইল নভের দিকে। তা দেখে নব বলল, ঘোর কাটলো মোমের। খিদে পেয়েছে কিনা জানা নেই, তবে নভের হাতে খাওয়ার ইচ্ছাটা আর অবলোকন করতে পারল না। বাধ্য মেয়ের মতো খেতে লাগলো নভের হাতে। তেজ বাইরে আছি বলে চলে গেল। বাড়িতে নিচতলার একটি রুমের বিছানায় শুয়ে আছে মোম। একটু আগে হসপিটাল থেকে ফিরেছে তারা। তেজ ড্রাইভ করছে, মোম আর নব পেছনে সিটে বসেছে। সারাটা রাস্তা নব মোমকে নিজের সাথে আগলে রেখেছে। বাড়ি ফেরার পরেও পাচা কোলে করে নিচে রুমে দিয়ে গেছে। বাড়ির অনেকেই প্রশ্ন করেছে মোমের এই অবস্থা কেন, তবে নব সামলে নিয়েছে আর বলেছে আজ মোম নিচতলার রুমটাতেই থাকবে। শরীরের এই অবস্থা নিয়ে সিঁড়ি ভাঙা লাগবে না। নব বেরিয়েছে, কোথায় গেছে জানা নেই মোমের। নব যে তার সাথে তেমন কথাও বলছে না। সময় চলছে তার নিজ গতিতে।
ওই দিনের পর কেটে গেল আরও কয়েকটা দিন। মোমের হাতের ক্ষতটাও প্রায় শুকিয়েছে। আখি এখন মোমের সাথে ভালো ব্যবহারই করে, সব ঠিকই আছে। নভ এখন বাড়িতে থাকে। থাকে বলতে সকাল 9টার দিকে বেরিয়ে যায় আর রাত 11টা কি 12টায় ফিরে আসে। কখনো কখনো দুপুরে এসে খেয়ে একটু জিরিয়ে নেয়, আবার কখনো বা আসেই না। তবে এসবের মাঝেও ভালো নেই মোম, শরীরটাও আজকাল আর ভালো ঠেকছে না। এছাড়াও ভালো না লাগার আরেকটা কারণ হলো নব যতক্ষণ বাড়িতে থাকে মোমকে ইগনোর করে। আর কথা হলো, নব সব সময় হৃদয় জ্বালানো কথা বলে। রাত প্রায় 12টা, ক্লান্ত শরীর নিয়ে গাড়ি চালাচ্ছে নব, উদ্দেশ্য বাড়ি। শরীর ক্লান্ত হলেও মনে তার খুশি। একটুখানি আশার আলো দেখছে যে আজ অষ্টমবারের মতো ডাক্তার কনফারেন্সে করেছে নব। টপ নিউরোলজিস্টদের এখন রিসার্চের মূল বিষয় হচ্ছে মোম, কীভাবে লাস্ট স্টেজের ব্রেন ক্যান্সারের রোগীকে বাঁচানো যায়। এতদিন পর সবাই এতটুকু জানিয়েছে যে বছরখানেক আগে আমেরিকার একজন নিউরোলজিস্ট তার আবিষ্কার পরীক্ষা করার উদ্দেশ্যে এই পর্যন্ত 3জন লাস্ট স্টেজের ব্রেন ক্যান্সারের রোগীর অপারেশন করেছে। তবে এর মধ্যে একজন রোগী সুস্থ হয়ে উঠল, বাকি 2জন অপারেশন থিয়েটারেই মারা যায়। তাই লাইফ গ্যারান্টি কেউই দিতে পারছে না। তবে নব যেন এতেই খুশি। সে একটা পথ খুঁজছিল, যার একটা চিহ্ন হলেও পেয়েছে যে সে শুধুমাত্র বেঁচে যাওয়া লোকটির কথাই শুনেছে। বাকি 2জনের ক্ষেত্রে যে অপারেশনটা অসফল হয়েছে তা যেন সে কানেই নিতে পারছে না। তার দৃঢ় বিশ্বাস তার মোম এটার মাধ্যমেই সুস্থ হয়ে উঠবে, মুক্তি পাবে ব্রেন ক্যান্সার নামক বিষাক্ত যন্ত্রণা থেকে। পৃথিবীতে নিজের অস্তিত্ব আরও কয়েকটা বছর বেশি টিকিয়ে রাখতে পারবে। তাই সে খুশি, খুব খুশি। কথায় আছে না, সামথিং ইজ বেটার দ্যান নাথিং। ভাবনার মাঝেই মনে হলো গাড়ি পাশ দিয়ে কেউ যেন গেল। বিষয়টা তা নয়, এরকম হাজার মানুষের পাশ কেটে যায়। তবে মানুষটাকে যেন খুব চেনা ঠেকলো নভের কাছে। কী ছিল এটা? সত্যি কি নভের চেনা কেউ? গাড়ির স্পিড কমিয়ে বাইরের লুকিং গ্লাসে তাকাতেই আত্মা কেঁপে উঠল নভের। মোম, এত রাতে মোম এই রাস্তায় কেন, তাও একা, এভাবে দৌড়াচ্ছে কেন? দ্রুত ব্রেক কষল নব। গাড়ি থেকে নেমে দৌড় লাগালো সামনে দৌড়াতে থাকা মোমের দিকে। বাতাসের গতিতে মোমের কোমর সমান কালো সিল্কি চুলগুলো দুলছে। পায়ে থাকা নূপুর জোড়াও ঝুমঝুম আওয়াজ তুলছে। সাদা গোলাপি মিক্সিং সালোয়ার কামিজের ওড়নাটাও দুলছে। একটা সময় ক্লান্ত হয়ে হাঁপাতে লাগলো মোম। গতি একটু কমে এলো। নব একদম কাছে এসে থামলো মোমের। রাশবাড়ি কণ্ঠে পেছন থেকে বলে উঠল, এই অবয়ব রানিসের হাত থেকে পালানো এতটা সহজ বুঝে? থমকে গেল মোম। অপ্রত্যাশিত কণ্ঠস্বর যেন আত্মায় পানি ফিরিয়ে দিল তার। দ্রুত ঘুরে তাকালো নভের দিকে। ঘন ঘন শ্বাস নিয়ে দৌড়ে এলো নভের কাছে। 2 হাত বাড়িয়ে জড়িয়ে ধরতে যাবে তার আগেই ছিটকে পড়ল নভের শক্ত হাতের থাপ্পড় খেয়ে। অতিরিক্ত রাগে রিরি করছে নব। হিতাহিত জ্ঞান নেই তার আপাতত। বাঁ হাতের সাহায্যে টেনে তুলল মোমকে। তোমার সাহস কি করে হলো এত রাতে বাড়ি থেকে পালানোর? হাউ ডেয়ার ইউ টু ডু ইট? অ্যান্সার মি ড্যাম ইট। কেঁপে উঠল মোম। কণ্ঠতে যে এতটাই তীব্রতা ছিল, ফুপিয়ে উঠল মোম। কাতর কণ্ঠে মাথা নাড়িয়ে বলে উঠল, আমি পালাইনি, সত্যি বলছি, বিশ্বাস করুন আমি পালাইনি। শুনল না নব, আর না আরও কিছু শুনতে চাইল। টানতে টানতে নিয়ে গেল গাড়ির কাছে। পেছনের সিটে ছুঁড়ে ফেললো এক প্রকার। তারপর নিজেকে ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিল। গাড়ি এসে থামলো সোজা নভের বাড়ির সামনে। ঘন ঘন শ্বাস ফেলতে ফেলতে নামলো গাড়ি থেকে। একবার তাকালো মোমের দিকে। মেয়েটা কেমন যেন জড়সড় হয়ে আছে। তবে মোমের এমন কোমল ভাব গলাতে পারল না নভের মন। শক্ত কণ্ঠে নব বলল, সোজা বাড়ি ঢুকবে। আরেকবার পালানোর চেষ্টা করলে ফল কিন্তু ভালো হবে না। বলেই হনহন করে বাড়িতে ঢুকে গেল নব। ড্রয়িং রুমে পৌঁছাতেই নভের চোখে পড়ল বাড়ির সকলকে। সাথে আছে পলির বোন মলিও। লুসিয়ানের মাথার এক পাশ ফেটে গল গল করে রক্ত ঝরছে। সেটাতেই পট্টি বাঁধতে ব্যস্ত মলি আর পলি। সাথে সাথে হাহুতাশও করছে তারা। কে করেছে লুসিয়ানের এই অবস্থা? প্রশ্ন জাগলো মনে, তবে প্রকাশ করল না নব। এমনিতেই এই বাড়ির কোনো কিছুতেই তার ইন্টারেস্ট নেই। কিছু না বলেই সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল নব। ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরোতেই কানে ভেসে এলো কারো চিৎকার। চিনতে দেরি হলো না নবের। কণ্ঠটা তার মোমেরই। তড়িৎ বেগে কেঁপে উঠল নব। কী হয়েছে তার মোমের? হাতের তোয়ালেটা এলোমেলোভাবে ছুঁড়ে ফেলে দিয়ে ছুটল রুমের বাইরে। সিঁড়ির কাছে আসতেই চোখে পড়ল পলির এক হিংস্র রূপ। মোমের চুলগুলো পেছনের দিকে খামছে ধরে আছে পলি, সাথে থুতনি চেপে বাঘিনীর মতো বলছে, লুসিয়ানকে কেন মেরেছিস বল? ছেলে দেখলেই নিজেকে সামলাতে পারিস না, তাই না? আজ তোর একদিন কি আমার একদিন।
এদিকে ফ্লোরে বসে আর্তনাদ করছে মোম, মাথাটা যেন ছিঁড়ে যাচ্ছে তার, চোখের বাঁধ ভেঙেছে। বারবার করে পলিকে অনুরোধ করছে তাকে ছেড়ে দেওয়ার জন্য। মাথার রগগুলো ফুলে উঠছে নভের, হাতের মুঠো শক্ত হয়েছে। গর্জে উঠে বলল, হেই, দ্রুত সিঁড়ি বেয়ে নামলো সে। ছুটে এসে পলির থেকে মোমকে ছাড়ালো, বুকে আগলে ধরলো মোমকে। দুজনের হৃৎপিণ্ডে ধুকধুক শব্দ মিলেমিশে একাকার হচ্ছে। নব রক্তচক্ষু নিক্ষেপ করলো সামনে দাঁড়িয়ে থাকা দুই বোন পলি আর মলির দিকে। তীব্র ঝাঁঝালো কণ্ঠে বলল, এত বড় সাহস তোমরা পেলে কোত্থেকে? আমার মোমকে হার্ট করছো তোমরা? ওয়াই? ঝংকার দিয়ে কেঁপে উঠল পুরো বাড়িটা। সাথে উপস্থিত প্রত্যেকের আত্মা পানি শোকাতে লাগলো। পলি সুচালো কণ্ঠে আঙুল তুলে জবাব দিল, তুই জানিস না নভ, এই মেয়েটা আস্ত দুশ্চরিত্রা। এই লুসিয়ানের মাথা ফাটিয়ে দিয়েছে, দেখছিস না তুই? জাস্ট শাট আপ। আমার মোমের চরিত্র নিয়ে আর একটা বাজে কথা বলবে না তুমি। কথা শেষ করেই নব তাকালো লুসিয়ানের দিকে। নভের দৃষ্টি জানিয়ে দিচ্ছে সে লুসিয়ানকে বলতে বলছে। তাই লুসিয়ান একটা ইনোসেন্ট ভাব নিয়ে মাথা নিচু করে বলল, খালামানি সত্যি বলছে? নব ভাই, এই মেয়েটা আমাকে কি একটা কাজে সাহায্য লাগবে বলে নিজের রুমে ডেকেছিল। আমি যাওয়ার পর দেখি সবটাই মিথ্যা। ও নিজে আমার কাছে আসতে চাইছিল, আমি না করে ফুলদানি দিয়ে আমার মাথা ফাটিয়ে দিয়েছে। এই দেখো। নব আবারও চেঁচাতে যাবে তার আগে কানে এলো মোমের গোঙানোর শব্দ। অতি কষ্টে শব্দ উচ্চারিত হচ্ছে তার মুখ থেকে। মিথ্যা বলছে উনি, বিশ্বাস করুন, মিথ্যা বলছে এটা। আর বলতে পারল না মোম। নভের বুকের কাছেই থাকা মাথাটা আরেকটু হেলে পড়ে গেল। সাথে সাথেই নব আগলে নিল মোমকে, মাথার নিচে হাত দিয়ে ধরল মোমকে। বন্ধ চোখযুক্ত মুখশ্রীর দিকে তাকিয়ে নব ডাকল, মোম, মোম, এই মোম, তাকাও একটু। হঠাৎই টপ করে কিছু একটা পড়ার শব্দে নিচে তাকালো মোম। এক ফোঁটা রক্ত ফ্লোরে পড়ছে। রক্তের উৎস খুঁজতে আবিষ্কার করলো মোমের কান থেকে গড়িয়ে পড়ছে রক্তের ধারা। চোখ বড় বড় হয়ে গেল নবের। তাড়াহুড়ো করে মোমের মুখের দিকে তাকালো। ততক্ষণে মোমের নাক, চোখের কার্নিশ বেয়েও রক্ত পড়তে লাগলো অঝোর ধারায়। নব ঝাঁকালো মোমকে। আবারও রক্তক্ষরণ। এটা তো মোমের জন্য মোটেও ভালো লক্ষণ নয়। মোম, এই মোম, তাকাও। এই, তাকাও আমার দিকে। খুব বেশি কষ্ট হচ্ছে? আমার মোম, মোম, এসো। তেজকে বল দ্রুত হসপিটাল পৌঁছে দেয়। উপস্থিত প্রত্যেকে মোমের হঠাৎ রক্তক্ষরণে অবাক, এমনকি পলি, মলি আর লুসিয়ানো। তেমনি ইস্যুও ভয়ে গোল গোল চোখে চেয়ে আছে মোমের দিকে। নভের কথা যেন কানেই গেল না তার। নভ এবার তার দিকে তাকিয়ে চেঁচিয়ে বলল, কি হলো ইস্যু, শুনতে পারছিস না? তেজকে ফোন কর, মোমকে এখন হসপিটাল নিতে হবে। ঘোর কাটলো ইস্যুর। দ্রুত ফোন লাগালো তেজকে। নভ মোমকে পাজা কোলে তুলে নিল। নিশান বলল, আমি ড্রাইভ করছি, চল। নভ মানল। দরজা পর্যন্ত গিয়ে একবার পেছনে পলি মলিদের দিকে তাকিয়ে বলল, কাজটা একদম ঠিক করনি তোমরা, ফিরে আসবো আমরা। আর থামল না নব। গটগট পায়ে হন্তদন্ত হয়ে ছুটল। সে যাওয়ার পরে অবন ঘৃণার দৃষ্টিতে তাকালো পলির দিকে। অনেক করেছো তুমি, আর না, আজ যদি মোমার কিছু হয় তাহলে এই বাড়ি ছাড়তে হবে তোমার। এটাই আমার লাস্ট ডিসিশন। এরপর অবন জহিরের দিকে তাকিয়ে বলল, চল ভাই, এক্ষুনি হসপিটাল যেতে হবে। চল। পেছন থেকে আঁখি বলে উঠল। আমিও যাবো আব্বু। সাথে সাথে সবাই বলল যাবে। তাই সবাই মিলেই রওনা দিল হসপিটালের দিকে। ছোট্ট ক্লাসের মধ্যে দিয়ে দেখা যাচ্ছে মোমের নিথর দেহটা। এখনও জ্ঞান ফেরেনি, তবে আর কিছুক্ষণের মধ্যে ফিরবে বলে জানানো হয়েছে। নব মোমের হাত ধরে বসে আছে। থেকে থেকে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। সেদিক থেকেই চোখ ফিরিয়ে করিডোরে বসে থাকা সবার দিকে তাকালো তেজ। একটু আগেই মোমকে নিয়ে অবনীর প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে তাকে। আপনাদের সব প্রশ্নের উত্তর আমি দেব এখন, তবে এটা নিয়ে যাতে মোমকে কোনোভাবেই প্রেশার দেওয়া না হয়। সবাই মানল। একটু থেমে তেজ বলতে লাগলো, মোম ভয়াবহ ব্রেন ক্যান্সারে আক্রান্ত, লাস্ট স্টেজ। মাথায় যেন বাজ পড়ল সবার, শুধু মোয়ান ছাড়া। হ্যাঁ, গভীর হওয়ার সত্ত্বেও বোনের এমন খবর শুনে না এসে থাকতে পারল না সে। জয়নাল আর আতিয়াকে জানানো হয়নি কিছুই। এলোমেলো চুলে নিস্তব্ধ মোয়ান মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ফর্সা নাকের দাগা লাল টকটকে হয়ে আছে। ক্লিন শেভ করা গাল দুটোরও একই অবস্থা। রক্ত গোলাপি ঠোঁট দুটো থেকে থেকে কাঁপছে। সেই স্তব্ধ মোয়ানের দিকে অবাক দৃষ্টিতে তাকালো নোভা। দৃষ্টিতে একরাশ মায়া। এই ছেলেটার অন্তর্দেশ এতটা যন্ত্রণাদায়ক? দৃষ্টি সরিয়ে ফেলল নোভা। মনের লাল চোখের দিকে কেন যেন সে তাকাতে পারছে না। নিশানের অবাক কণ্ঠ, কি বলবো তেজ ভাই, মোমের এমন একটা ডিজিজ আমরাও কেউ ধরতেও পারিনি এতদিনে।
ইস্যুও বলল, সারাক্ষণ আমাদের সাথে থাকছে আর বিন্দু পরিমাণ টেরও পেলাম না। মোয়ান বিষাদের হাসি দিল। আমার বোন এমনই, ওকে বাইরে থেকে দেখে ভেতরে বোঝার সাধ্য কারণ নেই। ভেতর থেকে বেরিয়ে এলো নব। সবার দিকে একবার তাকালো, শান্ত কণ্ঠে বলল, তোমরা সবাই বাড়ি যাও, আমি মোমকে নিয়ে কাল সকালে ফিরছি। মোয়ান উদ্বিগ্ন হয়ে বলল। বোনের জ্ঞান ফিরেছে স্যার। নব তাকালো তার দিকে। মোয়ান অনুমতি পেয়ে আর দেরি করলো না, কেবিনে প্রবেশ করলো দ্রুত। নব আবারও বলল, তেজ, সবাইকে বাড়ি পৌঁছে দে, আরে লুসিয়ান যাতে বাড়ি থেকে বের না হয় খেয়াল রাখবি। বলেই আবারও কেবিনে ঢুকলো নব। পরদিন সকাল প্রায় 10টা। ড্রয়িং রুমে সোফায় গোল হয়ে বসে পুরো রায়ানিস পরিবার, সাথে আছে মিলি, লিজা আর লুসিয়ান। একটু পরেই ল্যাপটপ হাতে এগিয়ে এলো তেজ। নভের দিকে এগিয়ে দিয়ে বলল, যা চাইছিস আশা করি পেয়ে যাবি। নব আর চোখে লুসিয়ানের দিকে তাকিয়ে ল্যাপটপটা খুলল, মুখে বলল। সবটা এখনই জানা যাবে। নভের এই একটা কথাই যথেষ্ট ছিল লুসিয়ানের হাত পা কাঁপানোর জন্য। কি করতে চলেছে নব? কি পাবে ওই ল্যাপটপে? আদৌ কি সত্যিটা জানতে পারবে? কিন্তু কি করে? নব ফোল্ডার চালু করে একটা ভিডিও চালালো, নিজেই দেখতে লাগলো ধীরে ধীরে। সময় রাত 11:44। ড্রিম লাইটের নীলচে আলো বিরাজমান পুরো রুম জুড়ে। সে আলোতেই আধো আধো দেখা যাচ্ছে ঘুমন্ত মোমকে। বেশ স্বাভাবিকভাবেই ঘুমোচ্ছে সে, একটু পরপর এপাশ ওপাশ করছে। বেশ অনেকক্ষণ কাটলো ওভাবে। হঠাৎ রুমে প্রবেশ করলো একটা পুরুষ অবয়ব। চিনতে দেরি হলো না, এটা লুসিয়ানি। এগিয়ে গিয়ে বসলো সে মোমের পাশে। কেমন যেন এক বিচ্ছিরি দৃষ্টি নিক্ষেপ করলো মোমের ওপর। একটু পরেই ডান হাত এগিয়ে নিল ঘুমন্ত মোমের দিকে। লোভাতুরভাবে ছুঁয়ে দিতে লাগলো মোমের শরীর। ঘুমের মাঝে অস্বস্তি অনুভব করছে মোম। ভ্রু কুঁচকে এলো তার। ঘুম ঘুম চোখ খুলতেই দেখলো লুসিয়ান। আত্মা কেঁপে উঠল মোমের, থমকে যাওয়ার দশা হলো যখন দেখলো লুসিয়ানের হাত তার পায়ে হাঁটুর একটু ওপরে। তড়িৎ বেগে উঠে বসলো মোম। দ্রুত খাট থেকে নামতে গেলেই লুসিয়ান জোর করে হাত টেনে ধরলো তার। এগিয়ে আসতে লাগলো হিংস্র বাঘের মতো। মোম দিশা হারিয়ে ফেললো। এদিকে ওইদিকে তাকিয়ে দেখতে পেল সেন্ট্রাল টেবিল থেকে ফুলদানিটা। আর কিছু না ভেবেই সেটি হাতে নিয়ে লুসিয়ানের মাথায় বাড়ি মারল। ব্যথার দরুন লুসিয়ান আর আটকাতে পারল না মোমকে। মোমোর সুযোগ পেয়ে দৌড়ে রুম থেকে বের হলো। নভের চোখ দুটো টকটকে লাল হয়ে আছে, নিঃশ্বাসের শব্দ অতি ভয়ঙ্কর। ল্যাপটপের স্ক্রিনে তাকিয়ে লুসিয়ানকে প্রশ্ন ছুড়ল, আমার মোমের রুমের চাবি কোথায় পেয়েছিস তুই? শেষ। সব সাহস উঠে গেল লুসিয়ানের। সবটা যে জেনে গেল নব। ভয় ঢুক গিলল লুসিয়ান। সাথে উপস্থিত বাকিরাও একে অপরের দিকে তাকালো, যার মানে তারা কেউ কিছুই বুঝতে পারছে না। তেজ এগিয়ে এসে নবকে জিজ্ঞেস করলো। হোয়াট হ্যাপেন নব? নব ল্যাপটপটা বন্ধ করে উঠে দাঁড়ালো, এগিয়ে গেল লুসিয়ানের দিকে। লুসিয়ানও ভয় তাকালো নভের দিকে। আমার মোম তোকে ডেকেছিল? লুসিয়ান আমতামতা করতে লাগলো। না না, মানে নব ভাই। তুই রাজি হোসনি বলে আমার মোম তোর মাথা ফাটিয়ে দিয়েছে? লুসিয়ানের ভয় আরও বাড়তে লাগলো নবের শান্ত শীতল কণ্ঠে। হঠাৎ সবার কল্পনাতীত একটা কাজ করে বসলো নব। নিজের শরীরের সর্বোচ্চ শক্তি দিয়ে লুসিয়ানের পেট বরাবর একটা লাথি মারল। ছিটকে পড়ল লুসিয়ান। নব হিংস্র দৃষ্টি নিক্ষেপ করলো পলির দিকে। তার থেকেও দ্বিগুণ চিৎকার করে বলল, চুপ, একদম চুপ, আমার কাছে বাধা দিবে না একদম। নব লুসিয়ানের দিকে হিংস্র দৃষ্টিতে তাকিয়ে বলল, আব্বু, এই রাস্কেলটা নিয়ে যে আমার মমের রুমে ঢুকেছিল আর আমার নিষ্পাপ ঘুমতো মমের সুযোগ নিচ্ছিল। সবার চোখ যেন চরক গাছ হয়ে গেল। লুসিয়ান খারাপ জানা ছিল, কিন্তু এতটা করবে তা ভাবতে পারেনি কেউ। লিজার লজ্জায় গা ঘিনঘিন করছে। তার আপন ভাই কিনা এত জঘন্য। লুসিয়ান ভয়ে জড়সড় হয়ে যাচ্ছে। বেশ সময় নিয়ে সত্যটা স্বীকার করেই ফেললো সবটা শুনে অবনও কয়েকটা থাপ্পড় দিল তাকে। নব তো একটু পরপরই মারছে। শেষমেশ মলি নভের সামনে মিনতি করে লুসিয়ানকে ছাড়ল। নব শর্ত দিয়েছে লুসিয়ানকে যাতে আর এই বাড়ির ত্রিসীমানাতেও না দেখা যায়। কারো ডাক কর্ণকুহর হতেই চোখ খুলল মোম। সে সকালে আসার পর মেডিসিন নিয়ে ঘুমিয়েছে, আর এখন প্রায় সন্ধ্যা। সামনে নবকে বসে থাকতে দেখে উঠে বসলো সে। নভের চেহারা থমথমে, ভাবগতি ঠিক বোঝা যাচ্ছে না। মোমকে তার দিকে তাকিয়ে থাকতে দেখেই বলল, ফ্রেশ হয়ে খেয়ে নাও দ্রুত। নভের চোখের ইশারায় খাবার প্লেটের ওপর নজর পড়ল মোমের। অনুভব করলো খেতে বেশ ভালোভাবেই লাগছে, তাই অযথা প্রশ্ন করলো না। নভের কথা মতোই ফ্রেশ হয়ে এসে ধীরে ধীরে খেয়ে নিল সে। চলো নিচে। কেন? বিয়ে দেবো তোমার।
মাথায় যেন আকাশ ভেঙে পড়ল মোমের। কি বলছে লোকটা? মাথাটা কেমন যেন চক্কর দিয়ে উঠল। সামনে নিল মোম নিজেকে, অবাকের রেস থেকেই বলল, বিয়ে আমার। হ্যাঁ, তোমার বিয়ে দেব। বিয়ে করে সুখে শান্তিতে ঘর করো। কার সাথে বিয়ে আমার? নব ফিরে তাকালো মোমের দিকে, চেহারায় কাঠিন্যের ভাব। কেন? যার সাথে রাত কাটাও সে ছাড়া আর কে? মুহূর্তেই লুসিয়ার নামটা মাথায় ধপ করে আগমন হলো মোমের। দিক বিদিক হারিয়ে ফেললো সে যেন। কি বলছে এই লোকটা? আমার বিয়ে দেবে, তাও আবার ওই বিচ্ছিরি নোংরা লোকটার সাথে? কি করে পারবেন উনি? আমি কি সত্যি ভালোবেসেছিল এই রোমিও? মোম নিজেকে শক্ত করে বলল, আমি বিয়ে করবো না। তুমি বিয়ে করবে, আমি করাবো বিয়ে তোমায়। বলেই টেনে হিঁচড়ে নিচে ড্রয়িং রুমে নিয়ে যেতে লাগলো মোমকে। মোম বারবার নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে, বারবার বলছে সে বিয়ে করবে না, তবে নব মানতে নারাজ। মোমকে একটা সোফায় ধাক্কা মেরে ফেললো নব। মোমের চোখ বেয়ে পানি পড়ছে, তবে কণ্ঠ তার এখনও কঠোর। নভের দিকে তাকিয়ে বলল, আমার ব্যাপারে কতটা জানেন আপনি? আমি বিয়ে করব না, করতে পারবো না আমি এই বিয়ে। বাড়ির সবাই উপস্থিত, তবে সবাই ভয়ে তটস্থ। কেউ যেন নভের ওপরে কথা বলার সাহস পাচ্ছে না, এমনকি অভয়াও না। সেই সকাল থেকেই তার ছেলেটা মাথাটা যে বিগড়ে আছে। নব বলল, আমি সবটা জানি, সবটা মানে সবটা। আরও জানতে চাই। যতটা জানলে তুমি বলতে আর কিছু থাকবে না, সবটা আমার হবে। নাও পেপারে সাইন করো। মোমের কঠোর কণ্ঠ। করব না। নব এদিক ওদিক তাকিয়ে নিজের চুল খামচে ধরল। রাগ যেন তত্তর করে বাড়ছে, নিজেকে সামলানো আর সম্ভব হচ্ছে না। শেষমেশ কোমরে গুজে রাখা পিস্তলটা বের করেই ফেলল সে। পিস্তলের নল ঠেকল মোমের কপালে। মৃত্যুতে খুব ভয় না তোর? নে, এবার চয়েস ইজ ইয়োর্স। হয় বিয়ে করবি, নয় মরবি, এক্ষুনি। মোমের দৃষ্টি স্থির হলো নবতে। বড় করে শ্বাস ফেলল সে, কণ্ঠে শান্ততা বিরাজ হলো। মেরে ফেলুন আমায়। নব মোটেও প্রস্তুত ছিল না এই কথার জন্য। সে ভেবেছিল মোম এবার একটু ভয় পাবে, কারণ সে প্রথম থেকেই মোমের মাঝে বেঁচে থাকার এক তীব্র আকাঙ্ক্ষা রয়েছে। সে নিজের জীবন ঘড়ির সময়টাকে দীর্ঘ করতে না পারলেও কমাতে চায় না। কিন্তু আজ কেন মোম মৃত্যুর সামনে দাঁড়িয়েও ভয় পাচ্ছে না? কেন আর ভাবলো না নব? সোজা পিস্তলটা নিয়ে পাশের সোফায় বসা অবনের মাথায় তাক করলো। কেঁপে উঠল অবন। তার ছেলে তাকেই মারতে চাইছে। পুরো পরিবার যেন বিশ্বাস করতে পারছে না বিষয়টা। তুমি মরবে না, তবে তুমি এই বিয়েটা না করলে ইনি মরবে। সর্বাঙ্গ কেঁপে উঠল মোমের। এগিয়ে গিয়ে বলল, কি করেছেন কি? উনি আপনার বাবা হন। নব বাঁকা হাসল। সেসব আমি তোয়াক্কা করি না। রাজি না হলে এক্ষুনি বুলেট ছুটবে। আশপাশ থেকে প্রায় প্রত্যেকেই মোমকে মিনতি করতে লাগলো রাজি হয়ে যাওয়ার জন্য। অবশেষে এক পর্যায়ে বাধ্য হয়ে মোম উত্তর দিল, রাজি আমি। আঙ্কেলকে ছেড়ে দিন। বাঁকা হাসল নব। কাজী সাহেব, বিয়ে পড়ানো শুরু করেন। কাজীর উপস্থিতিতেই ছিল, সবাই খেয়াল করছে তাকে। তিনি টেবিলে থাকা কাগজ নিয়ে ব্যস্ত হয়ে বলল, বিয়ে তো প্রায় শেষই, শুধু এখানে মেয়ের একটা সাইন লাগবে আর কবুল করবে শুধু। ভ্রু কুচকালো মোম। তা দেখে নব বলল, তোমার উঠবি এখন হসপিটালে। সে নিজের বিয়ে করে নিয়েছে, সময় মতো ঠিক চলে আসবে। নাও সাইন করো। মানল মোম, তবে বলল, আগে আঙ্কেলের মাথা থেকে পিস্তলটা নামান। নব সাথে সাথে উত্তর দিল, আগে বিয়ে, দেন সরাবো। উপায় না পেয়ে মোম সাইন করলো কাবিননামায়, আর কাজীর কথা মতো কবুলও বলল। নিজেকে এক নির্মম বলিদানে নিয়োজিত করলো যেন সে। বুকের ওপর এতদিনের চেপে রাখা পাথরটা যেন আরও কয়েকগুণ ভার বৃদ্ধি করলো। নব পিস্তল সরালো অবনের মাথা থেকে, সাথে সাথেই তাকে জড়িয়ে ধরে বলল, সরি অ্যান্ড থ্যাঙ্কস আব্বু, ইউর অলওয়েজ বেস্ট। নভের মুখে মৃদু হাসি, এ যেন এক অপ্রাপ্তির প্রাপ্তি। মোম অপলক দেখছে নভের সেই হাসি। এই বুঝি তার ভালোবাসা? ভালোবাসাকে অন্যের হাতে তুলে দিয়ে এতটা খুশি এই লোকটা? আবছা আলোয় দেয়ালে হেলান দিয়ে বসে থাকা এক নারী অবয়বের দেখা মিলছে। সারা রুম জুড়ে শুধু মোমবাতির আলো। বিছানার দিকে তাকাতেই বুকটা হু হু করে উঠল মোমের। এই বিছানাতেই একটু পরে তার বলিদান হবে বুঝি? তাকিয়ে থাকতে পারল না ওই ফুল দিয়ে সজ্জিত বিছানার দিকে। চোখ সরিয়ে ফেলল। মাথাটার যন্ত্রণায় ফেটে যাচ্ছে। চোখ দুটো বারবার বন্ধ হয়ে আসছে, তবে বেশ জোর করেই নিজেকে কোনো রকম সামলাচ্ছে মোম। সেই যে সন্ধ্যের পর এই রুম দিয়ে গেল মোমকে, এরপর আর কেউ আসেনি। মোমও সেই থেকে নীরবে বসে নিজের অশ্রু বিসর্জন দিচ্ছে। নিজের পরিবারের কথা খুব মনে পড়ছে আজ। ভাইয়া জানলে ঠিক আমায় বাঁচাতে আসতো। ভাইয়া কোথায় তুমি?
তোমার বোনই আর আর সইতে পারছে না। মুক্ত করো না এই নরকের থেকে তোমার বোনকে। দরজা খোলার আওয়াজে সম্বিত ফেলল মোমের। আচ্ছা একটা পুরুষ অবয়বের দেখা মিলল। মোম জানে এই লোকটা আর কেউ নয়, বরং ওই লম্পট লুসিয়ান। সমস্ত শক্তি ক্ষয়ে গেছে, নিজেকে আজ আর বাঁচানোর ইচ্ছা নেই। আগামীকাল ভোর যে আর দেখা হবে না তার, এটা মোম প্রায় নিশ্চিত। পুরুষটি ধীরে ধীরে এগিয়ে এলো তার কাছে, মুখমণ্ডল অস্পষ্ট, যতটুকু বোঝা যায় তাও দেখতে নারাজ মোম। মুখ ফিরিয়ে নিল। আপনি আমায় জোর করা লাগবে না, আমি নিজেই আসছি। বলতে বলতেই দেয়াল হাতড়ে উঠে দাঁড়ালো মোম। মাথাটা ছেড়ে যাচ্ছে যেন, তবু নিজের যন্ত্রণা বোঝানোর থেকে বিরত থাকছে। শরীর ঢুলছে খুব, তবুও হেলতে দুলতে এগিয়ে গেল খাটের দিকে। সেখানে গিয়ে উপর হয়ে পড়ল বালিশে। লোকটি নির্বাক তাকিয়ে রইল মোমের দিকে। ওইভাবেই মিনিট দুয়েক কাটলো। মোমের দিক থেকে কোনো শব্দ উচ্চারিত হলো না। হাসলো লোকটি, নীরব হাসি। এগিয়ে এলো বিছানার দিকে। মোমের মাথাটা ডান দিকে তাক করা। লোকটি একটু ঝুঁকে মোমকে পর্যবেক্ষণ করে নিল। সোজা হয়ে দাঁড়াতেই মোমের কাঠিন্যতায় ভরা ভাঙা কণ্ঠ ভেসে এলো। জেগে আছি আমি, ঘুমাইনি। আপনি কেন দাঁড়িয়ে আছেন? আসুন না। বাসর না আজ, সেরে ফেলুন বাসর। আমি তো ডেকেছি। কথাটা যেন মানল লোকটি। সাথে সাথে খাটের অপর পাশ দিয়ে উঠে বসলো। দুপলক মোমের মায়া ভরা মুখশ্রীর দিকে তাকিয়ে তারপর তার দিকে কাত হয়ে শুয়ে পড়ল। এক হাত বাড়িয়ে রুড়ো কণ্ঠে উচ্চারণ করলো, কাম মোজা। মোম মানল। একটু এগিয়ে এলো লোকটির কাছে। এ যেন নির্বাক প্রাণী, আজ আর নিজেকে বাঁচানোর প্রচেষ্টা চালালো না। লোকটিও মোমকে টেনে নিল নিজের বাহুডোরে, শক্ত করে বুকে চেপে ধরল তাকে। শত জনমের তৃষ্ণা মেটাচ্ছে যেন। বেশ কিছুক্ষণ ওভাবেই কাটলো। তারপর লোকটি তার বাম হাত উঁচিয়ে মোমের চুলগুলো আলতো টেনে দিতে লাগলো। বেশ আরাম অনুভব করলো মোম। যন্ত্রণাযুক্ত মাথায় এটা যেন মহৌষধি। ভ্রু কুচকে এলো মোমের। এমনটা তো হওয়ার কথা না তাহলে। লোকটি তার মাথায় হাত বোলাচ্ছে কেন? মাথা ব্যথা করছে। এইসব নোভাকে তো ডাকতে পারতে, আমি নয় ডাকলে না। ওরা কি দোষ করেছে? কোমল কণ্ঠের উৎস খুঁজতে তড়িৎ গতিতে চোখ খুলল মোম। কে লোকটা? লুসিয়ান তো নয়। একটু উঁচু হলো মোম, তবু স্পষ্ট হলো না লোকটির মুখ। বিরক্ত হয়ে মোম লোকটির বাম কাঁধ হালকা ধাক্কা দিয়ে তাকে সোজা করলো। এবার স্পষ্ট হলো লোকটির মুখ। কে? নব। এটা নব। মোম কি মাথার যন্ত্রণায় ভুলভাল দেখছে? শ্বাস ঘন হচ্ছে মোমের। আনমনেই ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। চোখের অশ্রুর ঝিলিক দেখা দিল। বেসামাল হয়ে বলে উঠল, সত্যি আপনি রোমিও? আমি কি ভুল দেখছি? হাসির রেখা দেখা দিল নভের মুখেও। কিউটসি কণ্ঠে বলল, না গো আমার জুলিয়েট, এটা তোমার রোমিও, অন্য কেউ না। বলতে বলতেই মোমকে বুকে চেপে ধরল। অশ্রুত বাঁধ ভাঙল যেন মোমের। শরীর কাঁপিয়ে কেঁদে উঠল। অপ্রত্যাশিত কিছু সত্যি পেয়ে গেল মোম। নব ব্যস্ত হলো মোমকে থামাতে। মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, ওহ মম, এখন প্লিজ কান্না করে না। এমনিতে তোমার মাইগ্রেনের ব্যথা হচ্ছে, কাটলে আরও বাড়বে। প্লিজ কান্না থামাও। মোম যেন কিছুই শুনল না, নিজের মতোই কাঁদতে লাগলো। মম, আমি এবার কিন্তু চলেই যাব। লুসিয়ানকে পাঠাবো। দেখি সরো, আমি যাই। মোম ভয় পেল। শক্ত করে চেপে ধরল নবকে। মাথা নাড়িয়ে বুঝিয়ে দিল যে সে নবকে যেতে দিবে না। তাহলে কান্না থামাও প্লিজ। কিছুটা থামলো মোম। কান্না থামলেও হিঁচকি থামলো না। ওভাবেই জড়িয়ে রাখলো নবকে। নভের বুকে মাথা গুছা অবস্থাতেই বলল, এমন কেন করলেন আপনি? আমায় মেরে ফেলতে চান? শ্শ্, এটা বলে না মম, আমার অন্তর লাগে। কেন করলেন এমনটা? তোমার শাস্তি ছিল এটা। কি দোষ করেছি আমি? নব একটু জোর দিয়ে বলল, কিছু করনি? সত্যি কোনো দোষ করনি? তুমি এই অবৈধ আনিসের প্রপোজাল রিজেক্ট করেছ, মনে নেই? মোম ভ্রুকুচকে মাথা তুলে তাকালো নভের মুখের দিকে। এইটুকুর জন্য? নব ধমক দিল, এইটুকু? তোমার কাছে এইটুকু? শো, লজ্জা করো না আমার মাথা তুলে তাকাতে? ধমকের ধরন দেখে কান্নার মাঝেও ফিক করে হেসে ফেলল মোম। মোম মাথাটা রাখলো নভের মুখে। নভ আবেশের আগলে ধরল মোমকে, আর এক হাতে দিয়ে অনবরত মাথার চুলে বিলি কাটতে লাগলো। তুমি ভাবলে কি করে আমি এত সহজে আমার জুলেটকে অন্যের হাতে তুলে দেব? আমার মনের মোমের আলোয় আমি ছাড়া অন্য কেউ আলোকিত হবে বুঝে? মোম শুনল নভের মোহময় কথাগুলো, তবে উত্তর দিল না। নভ শীতল কণ্ঠে বলতে লাগলো, আমার ভালোবাসা মিথ্যা নয় মম, যে রাগ করে প্রতিশোধ নিয়ে অন্যের হাতে তুলে দেব। আমি জানি তুমি কেন আমার রিজেক্ট করেছ, সবটা জানি সে আগে থেকেই।
তবে খুব পোড়ায়, জানো তো। যেদিন তুমি আমাকে রিজেক্ট করেছো সেদিনের প্রতিজ্ঞা করেছিলাম তোমায় আমার ভালোবাসার গভীরতা বোঝাবো, দূরে গিয়ে ইগনোর করে। চেয়েছিলাম বোঝাতে যে তোমার অসুস্থতা আমাদের ভালোবাসা কখনোই বাধা হয়ে দাঁড়াতে পারে না। মোমের হৃদয়ে এক অজানা ভয় হানা দিতে লাগলো। আপনি জানেন আমি যে আর বেশি দিন সাথে সাথেই নব মোমের মুখ চেপে ধরল। চুপ ফাসিল মেয়ে, এই কথার মুখে আনবে না তুমি। তুমি বাঁচবে, সাধারণ মানুষদের মতোই তোমার আয়ু আরও দীর্ঘ হবে, কিচ্ছু হবে না তোমার। মলিন হাসলো মোম। বললেই কি সব সত্যি হয়ে যায়? জানি না মন, আমি এই কথাটার উত্তর সত্যি দিতে পারবো না, তবে আমার শেষটা অবধি চেষ্টা করব, এটুকু জেনে রাখো তুমি। বেশ কিছুক্ষণ নীরবতায় কাটলো। হঠাৎ মোমের মনে পড়লো তার বিয়ে তো লুসিয়ানের সাথে হয়েছে। সাথে সাথে প্রশ্ন করলো নবকে। আমার বিয়ে তো ওই লোকের সাথে হয়েছে। নব হাসলো। পাগলি, আমি বলছি তোমাকে অন্যের বউ হতে দিব? তোমাকে নিয়ে যাওয়ার আগে আমি সবার সামনে 3 কবুল বলে তোমার স্ত্রীর অধিকার দিয়েছি। তাহলে যে বললেন যার সাথে রাত কাটাই তার সাথেই বিয়ে, ভুল বললাম নাকি? তা নয় তো কি? কেন তুমি জানো না আমি যে প্রতি রাতেই তোমার কাছে থাকি? বেশ অবাক হলো মোম। মানে হুম, কখন, কিভাবে, কবে থেকে? আল্লাহ, আমি জানিই না। কতগুলো প্রশ্ন, বাট আমি এখন একটার উত্তর দেব না। এবার তুমি কবুল বলে আমায় মন থেকে গ্রহণ করো তো জুলিয়েট। তখন বললাম না? বলেছ মন থেকে নয়, জোর করে, তবে বাচ্চাটাকে স্মরণ করে। তা হয়নি, এবার বলো কুইক। হেসে দিল মোম। নভের দিকে মায়া ভরা চোখে তাকিয়ে মুচকি হেসে বলল, কবুল। আমি 3 কবুল বলে আমার এই রোমিওটাকে গ্রহণ করলাম। আমি হাজারো মেয়ের রোমিও হতে পারি, বাট আমার জুলিয়েট একটাই, মিসেস মৌচাক এহসান রায়ানিশ। দুজনেই এক প্রকার মায়াময় বন্ধনে আবদ্ধ হলো যেন। বেশ কিছুক্ষণ কাটলো ওভাবে। মোমেরও চোখে ঘুম ঘুম ভাব জমলো। নব বলল, আজ আমার সংস্পর্শে তোমার অস্বস্তি লাগছে না? মোম ঘুম ঘুম কণ্ঠে বলল, আজ শুধু প্রশান্তি অনুভূত হচ্ছে। আমরা যে এক হালাল বন্ধনে আবদ্ধ এখন। ব্যাস, এই কথাতে যেন অন্তর জুড়িয়ে গেল নভের। আর কিছু বলল না, মন থেকে কবুল করলো তার স্ত্রীকে। আল্লাহর কাছে দোয়া চাইলো তার স্ত্রীর জন্য। সকালবেলায় ঘুম ভাঙতেই নব আবিষ্কার করলো মোম রুমে নেই। বিছানা ছেড়ে উঠে বাইরে করিডোরে আসতে দেখলো মোম ড্রয়িং রুমেই আছে, সাথে ইস্যু, নোভা, আঁখিও আছে। 3 জন মিলে মোমকে পচাচ্ছে কালকের ঘটনা নিয়ে। আর মোমো ক্ষণে ক্ষণে লজ্জা পাচ্ছে। হাসলো নব। মাথা চুলকে রুমে ঢুকলো ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে ব্ল্যাক কালার ট্রাউজার আর হোয়াইট কালারের টি-শার্ট পরে নিচে নেমে এলো। রায়ানিশ পরিবারের সবাই উপস্থিত ডাইনিং টেবিলে। বেশ কিছুক্ষণ কাটলো ওভাবেই। তবে ক্লান্তিতে যেন চোখে ঘুম ধরা দিচ্ছে না নভের। শূন্যতা তো বেশ করে অনুভব করছে। বিয়ের পরে একটা রাতেই মোম তার কাছে থেকেছে। তবে বিয়ের আগে তো নব প্রত্যেকটা রাতেই মোমের বিছানার পাশে নিচে বসে তার মোমকে পাহারা দিত। একটু ঘুমোতো তার মোমকে দেখতে দেখতে। আজ এমনটা লাগা তাই স্বাভাবিক ঠেকলো নভের কাছে। না, এভাবে বেশিক্ষণ থাকা যাবে না, আজও তার মমকে চাই চাই। আর ভাবলো না, দ্বিতীয়বার কল লাগালো নোভার ফোনে। মম কি ঘুমাচ্ছে? ঘুম? এতক্ষণে স্বপ্নের রাজ্যে তোকে নিয়ে ভেসে বেড়াচ্ছে বোধহয়। আমি আসছি ওকে নিতে। হ্যাঁ হ্যাঁ, আয়। নতুন বিয়ে করেছিস, বউ ছাড়া কি থাকা যায় নাকি? তাও আবার যেমন তেমন বউ না, মাখনের মতো মোম। আহা। শাট আপ, ফোন রাখ, আসছি আমি, ওকে জাগাস না যেন। রেখে দিল নব। ফোন ডাকতেই নোভা ফিক করে হেসে দিল। মোমের দিকে ঝুঁকে মোমের গালটা একটু টেনে দিল আলতো করে, আর বলল, আমার ভাইয়াটা ভীষণ ভাগ্য করে তোকে পেয়েছে, বুঝলি কিউটি পাই? উস, ভাবি। সকালে ঘুম ভাঙতেই নিজেকে কারোর বাহুডোরে আবিষ্কার করলো মোম। মোচড়ামুচড়ি করে কোনো মতে মাথাটা একটু উঁচু করে তাকাতেই চোখে পড়ল নভের ঘুমন্ত মুখটা। কি মুগ্ধ, কি মায়াবী সেই মুখ। আনমনেই হেসে দিল মোম। ইস, এত কিউট একটা ছেলে তার বর। ভাবতেই লজ্জায় রাঙা হলো মোমের গালগুলো। আবারও তাকালো নভের দিকে সে। ইনোসেন্ট বয় কে বলবে, এই লোকটা একটা প্লে বয়। দেখার মাঝে মোম অনুভব করলো নভের ঠোঁট দুটো আলতো প্রসারিত হচ্ছে। হাসছে লোকটা, উনি কি জেগে আছে? ভ্রু কুচকে ভাবতে লাগলো মোম। তবে নব চোখ খুলল না। ওভাবেই ঘুম ঘুম কণ্ঠে হেসে বলল, গুড মর্নিং ম্যাম জুলিয়েট। হেসে দিল মোম। কুচকানো ভ্রু জোড়াও সরল হলো। নিজেও আলতো কণ্ঠে বলল, গুড মর্নিং। ধীরে ধীরে চোখ খুলল নব।
মোমের কোমরে থাকা হাতটা আরেকটু জড়িয়ে ধরল। মোম একটু অপ্রস্তুত হলো এতে, লজ্জাও পেল বেশ। মোমের অবস্থা বুঝতে পেরে নব মোহময় কণ্ঠে বলে উঠল। নরে না মজা ক্রায়ানিস। থেমে গেল মোম, নড়াচড়াও বন্ধ হয়ে গেল যেন। কেন? নবের কথায় কি কোনো ম্যাজিক আছে? এবার আমার মর্নিং সুইটসটা দিয়ে দাও। নভের এমন কথা বুঝলো না মোম, বোকার মতো প্রশ্ন করে বসলো। মানে? মানে বোঝো না? ওকে, তুমি না দিলে আমিই দিই। প্রত্যুত্তরের সুযোগ দিল না আর মোমকে, দখল করে নিল তার রক্ত গোলাপের মতো অষ্টতায়, গভীর চুম্বনে মিশে নিল মোমকে। মোমও যেন জ্বলন্ত আগুনের তাপ পেয়ে মোমের মতোই গলতে লাগলো। চিত্ত উদ্গ্রীব হলো দুজনের, সারাটা শরীর ঝনঝন করে কাঁপিয়ে তুলল। এ কেমন অনুভূতি? উত্তর খুঁজে পেল না মোম, তবে বাধাও দিতে পারল না নবকে। বেশ সময় নিয়ে নব ছাড়লো মোমকে, নিজের বুকে জায়গা করে দিল মোমকে। হয়তো মুখ লুকানোর এটাই একমাত্র সম্বল। মোমও তাই করলো, নভের বুকে মাথা ঠেকে চোখ খিচে বন্ধ করে রাখলো। সারাটা শরীর যেন তিরতির করে কাঁপছে, থামার নামই নিচ্ছে না। নীরবতায় একটুক্ষণ কাটলো। নব আলতো হাতে মোমের মুখটা তুলে বলল। চোখ খোলো বউ। শুনল না মোম, নব একটু ঝাঁকালো মোমকে। খোলো না। ধীরে ধীরে চোখ খুলল মোম, তবে দৃষ্টি মেলাতে পারল না নভের চোখে। এদিক ওদিক ব্যস্ত হয়ে দৃষ্টি ঘোরালো, হেসে ফেলল নব, দুষ্টুমির সুরে বলল। এখনো কাঁপছো বউ? তার সামান্য একটা কিসে, আর সব তো বাকি রয়ে গেল, তখন অজ্ঞান হবে বুঝে। মোম লাজুক হাসলো। না, ছাড়ুন, যেতে হবে। নব আগের মতো করে মোমের মুখের দিকে নিজের মুখটা আরেকটু এগিয়ে এনে বলল। বউ এখনো লজ্জা পাচ্ছ? মোম আর কিছুই বলল না, দ্রুত নিজেকে ছাড়িয়ে নিল নভের থেকে। খাট থেকে নেমেই ছুটল ওয়াশরুমের দিকে, তবে থেমে গেল দরজার সামনেই। কিছু একটা মাথায় আসতেই পেছনে ফিরে নভের দিকে প্রশ্ন ছুড়ল। আমি এই রুমে এলাম কি করে? নবাবুর রুমে না ছিলাম আমি কাল রাতে? নভের নির্লিপ্ত উত্তর। তোমার বর নিয়ে এসেছে। কেন এনেছে? কারণ এই রোমিও তার জুলিয়েটকে ছাড়া একটা রাতও থাকতে পারে না। তাহলে বের করেই বা দিলেন কেন? এত ভাবনি আর কি আছে? আসছে, আমি একসাথে গোসল নিব। নভের হুটহাট এমন কথা শুনে লাফিয়ে উঠল মোম। এই না, বলেই দ্রুত ওয়াশরুমে ঢুকে দরজা লাগালো সে। আর তার এমন কাণ্ড দেখে ফিক করে হেসে দিল নব। সারাটা দিন স্বাভাবিকভাবে কাটলো সবার। বাড়ির পুরুষ সদস্যরা নিজেদের কাজে বাইরে, আর মেয়েরা তাদের নিজ নিজ কাজে ঘরে ব্যস্ত। বিকেলের আবছা রোদ উকি দিচ্ছে মোমের গায়ে। কোথায় যাচ্ছে জানা নেই মোমের। অনেকবার জিজ্ঞেস করার পরেও বলতে নারাজ নয়। মোয়ানো সকালবেলায় চলে গিয়েছে রায়ানিস নিবাস থেকে। মাথাটা হালকা এলিয়ে দিল সিটে মোম। সেদিকে নজর পড়তেই ফোন পকেটে পড়ল নব। মোমের মাথাটা টেনে নিজেকে কাঁধে রাখলো। কি হলো বউ? ইস, কি মোহনীয় কণ্ঠে মোহনীয় সম্বোধন। চোখটা মেলল মোম, নভের মুখে দৃষ্টি দিল। নভের মুখের জিজ্ঞাসু ভাব আবারও আস্তে করে বলে উঠল। কিছু হয়েছে? ভালো লাগছে না। এই একটা কথাই যথেষ্ট ছিল নভের কপালে চিন্তার ছাপ ফুটিয়ে তোলার জন্য। ভালো লাগছে না? কি হয়েছে বলো, শরীর খারাপ করছে? মোম মুগ্ধ হয়ে দেখলো নভের ব্যাকুলতা। সত্যি এই মোমের কপালেও এমন একটা পাগল প্রেমিক জুটল। আচ্ছা, মোম যখন দুনিয়ার মায়া ত্যাগ করবে তখন নব কি করে নিজেকে সামলাবে? ভাবতে চাইল না মোম। কিছু সুন্দর মুহূর্ত খারাপ চিন্তা না করাই ভালো। কিছু না, এমনি ভালো লাগছে না। নব এক দৃষ্টিতে তাকিয়ে রইল কিছুক্ষণ তার জুলিয়েটের দিকে, তারপর হঠাৎই মোমকে কাছে টেনে জড়িয়ে ধরলো এক হাতে। মুড সুইং, তাই না? ওকে, আমার বউটার মুড অন করার জন্য আমি কিছু কি করতে পারি? নভের এমন টেনে টেনে কথা শুনে ফিক করে হেসে ফেলল মোম। হাসলো নব। বেশ কিছুক্ষণ পর গাড়ি থামলো ঈশান বাড়ির সামনে। নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না মোম। সত্যি সে নিজের সেই বাড়িতে এসেছে, আর একটু পরে কি সে তার আমি আব্বুকে দেখতে পাবে? অবাক নয়নে তাকালো নভের দিকে। ততক্ষণে নভ নেমে এসে মোমের দিকে দরজাটা খুলল। কি ম্যাডাম, এভাবে তাকিয়ে থাকবেন? নামবেন না? খুশিতে আত্মহারা হয়ে উঠল মোম। দ্রুত নেমে এগিয়ে গেল বাড়ির দিকে। নব তাকিয়ে রইল তার জুলিয়েটের দিকে। একটু পর মোয়ান এসে গাড়ি থেকে সুটকেসটা নিয়ে নব সহ বাড়িতে ঢুকলো। মোম অঝোর ধারায় কাঁদছে আতিয়া আর জয়নালকে জড়িয়ে ধরে। দীর্ঘ 4 মাস পরে নিজের নীড়ে ফিরে এসেছে মোম। নিজের মা বাবাকে চোখের সামনে দেখছে, তারাও কাঁদছে। একমাত্র মেয়েকে এতদিন পরে বুকে আগলাতে পেরে মোয়ান বড় করে শ্বাস ফেলে এগিয়ে গিয়ে মোমকে ছাড়াতে লাগলো। কাঁদে না বোন,
কাঁদলে কষ্ট হবে তো তোর। দেখি কান্না থামা। বেশ কিছুক্ষণ পর নিজেকে সামলালো মোম। বাড়ির সকলেই উপস্থিত রয়েছে এখানে। মোমের বড় চাচি সাজেদা বলে উঠল, এই মেয়ে এই বাড়িতে কেন এসেছে? হঠাৎ তার জোরালো কথায় সকলেই তার দিকে দৃষ্টিপাত করলো। এরপর মোমের বড় চাচাও একই সুরে বলে উঠল, ওর এই বাড়িতে পা রাখার কারণ জানো না তোমরা? কেন এসেছে মৌ এখানে? মোয়ানের শীতদ্বারা শীতল হয়ে যাচ্ছে। বলল, এই বাড়িতে তোমাদের যতটুকু অধিকার আছে ঠিক ততটুকু অধিকার আমাদেরও আছে, তাই আমার বোন নির্দ্বিধায় এখানে আসতে পারে। সাথে সাথে উত্তর দিল আবিদ। এগিয়ে এলো মোমের সামনাসামনি। মোমের দিকে দৃষ্টি রেখে বলল, না পারে না। কেন আসবে ও? এতদিন কোথায় ছিল? নিজেকে নষ্ট করে কেন আসবে এই বাড়িতে? সোসাইটিতে আমাদের একটা নাম আছে। এতগুলো দিন পরপুরুষের সাথে থেকে এখন আমাদের নাম ডোবাতে এসেছে। এতক্ষণে মুখ খুলল নব। কে পরপুরুষ? নভের কথায় তার দিকে তাকালো আবিদ। তীব্র কণ্ঠে বলল, কেন আপনি মনে নেই ওই দিন কিভাবে ওকে তুলে নিয়ে গেলেন? তারপরেও ও পবিত্র আছে, এটা আমাদের মানতে হবে বলেছেন। নষ্টা মেয়ে একটা। ঘৃণার সহিত কথাটা বলল আবিদ। মোম অবাক নয়নে তাকিয়ে আছে আবিদের দিকে। এই কি সেই আবিদ ভাই যা একটা সময় মোমকে চোখে হারাতো? মোম বলতে পাগল ছিল। কি করে এতটা বদলে গেল আবিদ ভাই? এক পা দুই পা করে এগিয়ে এলো নব। মুখোমুখি দাঁড়ালো আবিদের। ঠান্ডা তবে গম্ভীর কণ্ঠে বলল, হোল্ড ইউর টাং মিস্টার আবিদ আহসান। আপনি হয়তো জানেন না আপনি কার সাথে কথা বলছেন। আবিদ আগের মতোই ক্ষিপ্ত কণ্ঠে বলল, কার সাথে কথা বলছি মানে? আমি আমার চাচাতো বোনের সাথে কথা বলছি। আপনি কে বাধা দেওয়ার? ফিচেল হাসলো নব। হালকা মাথা ঝাঁকিয়ে আবারও তাকালো আবিদের দিকে। রং, একটু ভুল হয়ে গেল যে মিস্টার আবিদ আহসান। অবাক হলো আবিদ, সাথে তার বাবা মাও। মানে আপনি এখন যার সাথে কথা বলছেন সে আপনার চাচাতো বোন, ঠিক আছে, তবে এই মুহূর্তে তার আগে সে মিসেস মৌচাক রায়ানিশ, মানে ওয়াইফ অফ অবয়ব রায়ানিশ। নিজের কানকে যেন বিশ্বাস করতে পারছে না আবিদ। কি শুনছে সে? অবাক কণ্ঠে উচ্চারণ করলো, কি? আমার বউ মিসেস অবয়ব রায়ানিশ। নভের এমন মাথা হেলিয়ে হেলিয়ে কথায় যেন জ্বলন ধরে যাচ্ছে আবিদের শরীরে। ম্যামের বিয়ে বিয়ে হয়ে গেছে? এবার জয়নাল শক্ত কণ্ঠে বলে উঠল, হ্যাঁ বিয়ে হয়ে গেছে ওর। আবিদের দৃষ্টি মোমের দিকে স্থির। মাথা হ্যাং হয়ে যাচ্ছে তার। এটা কি শুনছে সে? না না, এটা হতে পারে না। মোমের বিয়ে হতে পারে না। বলতে বলতেই এগিয়ে যেতে লাগলো মোমের দিকে। মোমকে হাত বাড়িয়ে ধরতে নিয়ে বলল, মোম তুই বিয়ে করতে পারিস না? বল বল তোর বিয়ে হয়নি, বল মোম। তবে মোমকে ছোঁয়ার আগেই নব তার হাত আটকে দেয়। আবিদ, ডোন্ট টাচ মাই ওয়াইফ। পরিস্থিতি মানতে পারছে না আবিদ। তার বাবা মাও স্তব্ধ হয়ে দেখছে সব। আবিদ হিতাহিত বুদ্ধি হারিয়ে ফেলল। দুই পা পেছাতেই মাথা নাড়িয়ে ধীরে ধীরে বলতে লাগলো, এটা হতে পারে না, এটা হতে পারে না, কিছুতেই না, এটা হতেই পারে না। ধীরে ধীরে আবিদের কণ্ঠ চিৎকারে পরিণত হতে লাগলো। শেষ কথাটি বলতে বলতে হাতের কাছে টেবিলে থাকা ফুলদানিটা জোরে ছুঁড়ে ফেললো ফ্লোরে। আর থাকলো না এখানে। চিৎকার করতে করতে চলে গেল নিজের রুমে। দরজা জোরে বন্ধ করে দিল। উপস্থিত সবাই শুনতে লাগলো ভেতর থেকে ভাঙচুরের শব্দ। এইসব শুনে সবাই অবাক হলো না নব। একটা নিঃশ্বাস ফেলে জয়নালের দিকে তাকিয়ে বলল, মমের রেস্ট প্রয়োজন। জয়নাল বুঝলো, তাই তো মোমকে বলল, মাম্মা যা স্যারকে নিয়ে তোর রুমে যা, ফ্রেশ হয়ে নে। মোম মাথা নাড়িয়ে সায় জানালো। নভের দিকে তাকিয়ে বলল, আসুন। বলেই এগিয়ে গেল নিকের সে পুরনো রুমের দিকে। নব পিছু পিছু যেতে লাগলো। জয়নালের পাশ দিয়ে যাওয়ার সময় একটু থামলো। স্যার নয়, নববরে ডাকবেন আব্বু। বলে আর থামলো না, চলে গেল মোমের পিছু পিছু। আর এদিকে নভের এমন কথা শুনে অবাক হয়ে তাকিয়ে রইল জয়নাল এহসান। ভিড়ানো দরজাটা ঠেলে খুলতেই উন্মুক্ত হলো মোমের ছোট্ট দুনিয়া। চোখ পড়ল সামনের দেয়ালে পেঁচানো হাতের লেখাটায়, মৌচাকের মধুময় রাজ্যে আপনাকে স্বাগতম। সেই পরিচিত লেখা। চোখ ঘুরিয়ে সব কিছু দেখতে লাগলো মোম। সব ঠিকই আছে, তার ছবির কালেকশন, খাতে থাকা টেডিগুলো, কিন্তু কিছু একটা মনে হচ্ছে নেই। কি নেই? ভ্রু কুঁচকে এলো মোমের। কিছুক্ষণ ভাবতে লাগলো। মাথায় আসতেই পরক্ষণে ডান পাশে তাকালো। নেই, তার প্রিয় একটা জিনিস নেই। উদ্বিগ্ন হলো মোম। আমার তোতা কোথায় ভাইয়া? বলতে বলতে বাইরে যাওয়ার জন্য ছুটল মোম, তবে যেতে পারল না। দরজার কাছে যেতেই নব আটকালো তাকে। মোম, দৌড়ায় না।
মোমের সেই আগের মতোই উদ্বিগ্নতা। আরে আমার তোতাকে পাচ্ছি না, আমার তোতা কোথায়? মোম 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 রিল্যাক্স, তোতা আছে। তোতা আছে মানে? কোথায় আমার তোতা? আছে তো বাবা, আমাদের বাড়িতে আছে। মানে? আমি আরো আগেই তোমার তোতাকে আমাদের বাড়িতে নিয়ে গিয়েছিলাম, ওটা ওখানে আছে। শান্ত হলো মোম। আপনি আমার তোতাকে নিয়ে গেলেন, আমার কাছে দিলেন না কেন? দুষ্টু হাসল নব, হাত পেছনে নিয়ে দরজাটা আটকে দিল। মোমের দিকে এগোতে এগোতে বলল, কারণ ওটা তোমার কাছে দিলে তুমি সব আদর ওকেই করতে, আমাকে নয়। না কুচকালো মোম। কি? হুম, আর আমি আমার আদর কাউকে শেয়ার দেব না, এমনকি তোমার তোতাকেও না, বুঝলে? স্নিগ্ধ শীতল পরিবেশ বিরাজ করছে এরশান বাড়িতে। সময় রাত 10:30। নব আর মোয়ান কোথায় যেন বেরিয়েছে, জানা নেই মোমের। সে আজ তার আম্মি আর আব্বুর সাথেই ব্যস্ত। নব জানিয়েছে তারা কাল সকালেই ফিরে যাবে। এতে মোম কিছুটা কষ্ট পেলেও সেটি খুব একটা বেশি টিকল না, কারণ নব এটাও জানালো যে মোয়ান সহ মোমের আম্মি আর আব্বু নতুন ফ্ল্যাটে উঠেছে এই সপ্তাহে, যে ফ্ল্যাটটি নবদের বাড়ি থেকে মাত্র আধা ঘন্টার পথ, আর নবের রিসর্ট থেকে হাঁটার পথে। মোম বেশ খুশি হলো, কারণ এবার থেকে সে কিছুদিন পর পরই আম্মি আব্বুর কাছে যেতে পারবে। আর স্বস্তির নিঃশ্বাস ফেললো এই ভেবে যে তার চাচা চাচিদের সাথে আর থাকতে হবে না, আর না তাদের তিক্ত কথার মুখে পড়বে মোম। সময় করালো, নব আর মোয়ানও ফিরে এলো। সবাই মিলে ডিনার সেরে নিয়ে যে যার মতো ঘুমিয়ে পড়লো। পরদিন সকালবেলায় নাস্তা সেরে রেডি হতে লাগলো নব মোম। নব আগে রেডি হয়ে নিয়ে বেশ কিছু ব্যাগ গাড়িতে তুলতে লাগলো, যেখানে মোমের জিনিসপত্র আছে, যেগুলো আর এই বাড়িতে রাখতে চায় না নব। মোম ছিমছাম একটা 3 পিস পরে নিল, চুল ঠিকঠাক করছে আয়নার সামনে দাঁড়িয়ে। নব ব্যাগ নিয়ে বলল, আমি বেরোচ্ছি মোম, তুমি এসো, আর হ্যাঁ, সাবধানে। মোম সায় জানালো। মোম প্রায় রেডি, চুলে একটা বেনি করে বেনিতে রিবন বাঁধতেই খেয়াল করলো আয়নায় কারোর অবয়ব দেখা যাচ্ছে। দ্রুত পেছনে ফেলল মোম। এ কে? আবিদ এখানে কেন? মোম 2-3 বার চোখের পলক ফেলে বলল, আবিদ ভাইয়া, তুমি এখানে? বেশ বিধ্বস্ত লাগছে আবিদকে। গতকালের সে ঘটনার পর থেকে আর দেখা মেলেনি আবিদের। এই এখন এলো। এলোমেলো দৃষ্টি ফেললো ফ্লোরে, থেমে থেমে বলল, তুই চলে চলে যাচ্ছিস মম? মোম বুঝতে পারলো না কি উত্তর দেবে, আমতা আমতা করতে লাগলো। হঠাৎ আবিদ এগিয়ে এসে চাপটে ধরলো মোমের 2 বাহু, দ্রুত কণ্ঠে বলল, তুই যাস না মম, যাস না তুই তুই আমার কাছে থেকে যা। আমি কথা দিচ্ছি তোকে, আর বাজে কথা বলবো না তোকে, তোর অসুস্থতা নিয়ে আর কখনো কিছু বলবো না। প্লিজ মম, যাস না তুই। কি করছো কি আবিদ ভাইয়া? ছাড়ো আমায়। আবিদ যেন পাগলের মতো আচরণ করতে লাগলো, ছাড়ার বদলে আরও আটকাতে লাগলো মোমকে। না, ছাড়বো না, আমি তোকে ভালোবাসি মম। আগের মতো আমাকে ক্ষমা করে দে মম, আমি ভুল করেছি তোকে ইগনোর করে। প্লিজ মম, তুই আমার কাছ থেকে, প্লিজ মম, তুই আমার কাছে থেকে যা। প্লিজ মম, যাস না। আমি তোকে ওই নবের চেয়েও বেশি সুখ দেব। প্লিজ মম, থেকে যা আমার কাছে। কথাগুলো যেন বিষের মতো ঠেকলো মোমের কাছে, আর নিতে পারছে না, যেন ঝাটকা মেরে ছাড়িয়ে দিল নিজেকে। আমি এখন আমার নভের স্ত্রী, আর ও ভালোবাসে আমায়, নিজের থেকেও বেশি ভালোবাসে আমায়, বুঝেছো? তোমার মতো নয় যে আমার অসুস্থতার কথা শুনেই নিজের ভালোবাসাকে ছেড়ে দিবে, অন্য মেয়ে নিয়ে ঘুরবে। আমার নব এমনটা নয়। সে আগে আমায় যতটা ভালোবাসতো, আমার অসুস্থতার কথা শুনে আরও বেশি ভালোবাসে আমায়। চোখের আড়াল হতে দেয় না আমায় সে। আমি তার প্রাণ এখন, বুঝেছো? কণ্ঠে বেশ জোর নিয়ে কথাগুলো বলল মোম। তার এই জোরালো কথাগুলোই যেন তীরের মতো বিঁধল আবিদের বুকে। ধ্যান হারালো, কাতর চোখে তাকালো মোমের মুখপানে, বলল, তুই তো আমায় ভালোবাসিস মম, ফিরে আয় না আমার কাছে, আমি আগলে রাখবো তোকে। তুই তো ওই নভকে ভালোবাসিস না মম। শ্বাস দ্রুত গতিতে ওঠানামা করছে মোমের, চেঁচিয়ে বলল, আমি তোমাকে ভালোবাসি না, বাসি না আমি তোমায় ভালো। আমি শুধুমাত্র নবকে ভালোবাসি, আমার নবকে ভালোবাসি। থমকে গেল আবিদ। জীবনে ভাবনাতীত ছিল যে মোম কোনোদিন বলবে যে মোম তাকে ভালোবাসে না। যেই মেয়ে সারাক্ষণ কানের কাছে ভালোবাসি ভালোবাসি বলে ভন ভন করতো, সেই মেয়ে বলছে কিনা তাকে ভালোবাসে না। মোম নিঃশ্বাস ফেলছে ঘন ঘন, নিচ থেকে মুখ তুলে তাকালো আবিদের দিকে, শান্ত কণ্ঠে বলল, শুনেছ তুমি? আমি তোমায় ভালোবাসি না, অস্বীকার করব না। আগে বাসতাম ভালো, তোমায় অনেক ভালোবাসতাম, তবে সময়ের সাথে সাথে উবে গেছে তোমার প্রতি আমার ভালোবাসা।
তুমি আটকে রাখতে পারোনি আমায়। তুমি বাধ্য করেছো তোমার প্রতি আমার ভালোবাসা কমিয়ে নিতে। আমি নিজের সাথে নিজে যুদ্ধ করেছি, মরতে মরতে টিকে আছি। তুমি সঙ্গ দাওনি, দূরে ঠেলে দিয়েছো আমায় তুমি। আমি যত নিজেকে শক্ত করে রাখতে চাইতাম, তুমি আরও আমায় ভেঙে গুঁড়িয়ে দিয়েছো। তোমার ধারালো কথা দিয়ে আমায় আঘাত করেছো। সেই গুঁড়ো হওয়া মোমকেই আবার জোড়া লাগিয়েছে আমার নব। এখন চেষ্টা করে যাচ্ছে এই জোড়া দেয়া মোমের গায়ে যে দাগগুলো আছে সেগুলো মুছে নিতে। আগের আমিকে আবার ফিরিয়ে দিতে চেষ্টা করছে নব। আবিদ কাতর কণ্ঠে ডেকে উঠল। মম। না আবিদ ভাইয়া, তুমি আমায় আর ডাকবে না, আর নিজের মিথ্যা ভালোবাসার দাবি নিয়ে আসবে না তুমি। এখন তো আমার মনে হচ্ছে তুমি কোনো দিন আমায় ভালোই বাসোনি। কি পারলে বলো তো? এতগুলো দিন ভালোবাসার অভিনয় করতে হয়রান হওনি তুমি? আবিদ কাঁদছে, নীরবে কাঁদছে। আজ মমের প্রশ্নগুলোর উত্তর নেই তার কাছে, কোনো উত্তর নেই। শুধু এইটুকুই বলল, আমি অভিনয় করিনি মম, একটু অভিনয় করিনি। মোম ধীরে এক পা এগিয়ে এলো আবিদের কাছে। আবিদের চোখে চোখ রেখে বলল, তোমার আর নবের মধ্যে পার্থক্য কি জানো? আমার যে অপারগতার কথা শুনে তুমি অন্য মেয়ের সঙ্গ নিয়েছো, ঠিক সেই অপারগতার কথা শুনেই আমার নব হাজার মেয়ের সঙ্গ ত্যাগ করেছে, শুধুমাত্র আমার আধার জীবনে তারাবাজি জ্বালানোর জন্য। থামলো মোম। আবিদও মাথা নোয়ালো। মোমের বলা প্রতিটি কথাই যে সত্য। নীরবতা ভেদ করে মোম বলল, আসি, ভালো থেকো আমায় ছাড়া। বলেই দ্রুত পায়ে রুম ছাড়লো মোম। এদিকে শান্ত আবিদ আবারও অশান্ত হয়ে উঠল। বারবার করে বলতে লাগলো, যাস না মম, আমার ছেড়ে যাস না, ফিরে আয় তুই আমার কাছে। আমার ভালোবাসা মিথ্যা ছিল না মম, আমার ভালোবাসা একটুও মিথ্যা ছিল না। শুধু একটা মাত্র ভুল পদক্ষেপ নেওয়ার অপরাধে তুই আমায় এত বড় শাস্তি দিস না মম। যাস না আমায় ছেড়ে, আমি সব ভুল শুধরে নেব, প্লিজ ফিরে আয়। শুনল না মোম, একটিবার পেছন ফিরে তাকালো না। কাঁদতে কাঁদতে হাঁটু ভেঙে ফ্লোরে বসে পড়ল আবিদ। বিধ্বস্ত লাগছে তাকে, ভীষণ বিধ্বস্ত। প্রিয় হারানোর বিষাদ চেয়ে গেছে পুরো অন্তর জুড়ে তার। নিজের করা কাজের প্রতি ঘৃণা হচ্ছে খুব। কেন সে মোমের অসুস্থতার কথা শুনে দূরে ঠেলে দিয়েছিল মোমকে? কেন একটিবার নিজের মনের কথা শুনে ভালোবাসার অধিকার নিয়ে মোমকে সান্ত্বনা দিল না? কেন মোমের সাপোর্টিভ পার্টনার হতে পারল না সে? কেন কেন কেন? চোখের সামনে থাকায় তোর বিশ্বাস বুঝিনি আমি। যবে থেকে দূরে গেলি তবে থেকেই তোর অনুপস্থিতি কুরে কুরে খাচ্ছে আমাকে। এমনভাবে গেলি আর আমাকে ভুলটা স্বীকার করার সুযোগও দিলি না মম। আমাকে একটিবার তোর কাছে ক্ষমা চেয়ে নিজের ভালোবাসা জয় করতে দিলি না তুই। আমার দোষের পরিণাম কি এতটাই ভারী ছিল যে তুই পারলি না ক্ষমা করতে? কতটা ছিল সেই ভারী দোষ, কতটা? আবিদ পারছে না আর এই অপরূপ সত্যিটা মানতে। মোম দুনিয়া থেকে চলে যাবে, এই সত্যের চেয়েও যেন বিষাক্ত সত্য ঠেকলো যে মোম তার নয়, অন্য কারো হবে। মোম তাকে নিয়ে স্বপ্ন দেখবে, তার সাথে হাসি ঠাট্টায় মশগুল থাকবে, তার ছোঁয়ায় মোমের ফর্সা গাল দুটো রাঙা হবে, তার সাথে মধুর রাত্রি যাপন। না 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 না, আর ভাবতে পারলো না আবিদ। চোখ খিচে বন্ধ করে ফেলল। তার মোম এখন অন্য কারোর, আজীবনের জন্য অন্য কারোর। তার দোষে মোম আজ তার নয়, তার দোষে তারই দোষে। চিৎকারের দামামা যেন শীতল হলো। কানের পর্দায় শোষো করে আওয়াজ বয়ে গেল আবিদের। হুট করেই অন্তর যেন সেই শোষো শব্দ ভেদ করে ভৌতিক স্বরে গেয়ে উঠল, সময় গেলে সাবধান হবে না। নভের বক্ষপিঞ্জরে মাথা গুজে কিছুক্ষণ আগের আবিদের কথায় ভাবছে মোম। ভাবছে আর মাথার যন্ত্রণা বাড়াচ্ছে। না পারছে ভাবনা থামাতে, না পারছে মাথার যন্ত্রণা কমাতে। সে যেন ধীরে ধীরে বেড়েই চলেছে, তবু নিজের মাথাটা চেপে আছে নভের বুকে। তখন গাড়িতে ওঠার সাথে সাথেই সে যে মোমকে এভাবে নবকে জড়িয়ে ধরল আর ছাড়েনি। বারবার কানে বাজছিল আবিদের ওই কথাটি, আমি তোকে নভের চেয়েও সুখে রাখবো। মানতে পারছে না মোম এই কথা। মনে হচ্ছে ছেড়ে দিলেই তো নব হারিয়ে যাবে, তাই তো চাপটে আছে মোম নবকে। নব যে বিরক্ত হচ্ছে এমন কিন্তু নয়, সে তো মহা খুশি। তার জুলিয়েট তাকে নিজ থেকে জড়িয়ে ধরেছে, মাথা রেখেছে তার বুকে। এর থেকে পরম শান্তি পৃথিবীর আর কিছুতেই আছে কি? নেই, নভের জন্য নেই। দুজনের মাঝে কোনো কথা নেই, তবে মন বিনিময়ে চলছে, নীরবেই নিভৃতে। মোম ভাবছে আজ ঘটে যাওয়া আবিদের কথা, আর নব হারাচ্ছে তার মোমের উষ্ণ আলিঙ্গনে। এভাবেই পার হতে লাগলো সময়। সময়ের সাথে পথও। জিমান একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললো, বলতে শুরু করলো, আমি তোমার প্রতি দুর্বল ছিলাম মম। আমার পরিবারের বিরুদ্ধে গিয়ে আমিও তোমাকে বিয়ে করে বলছি। সব ঠিকঠাক ছিল, হলুদ হলো আগের দিন।
তবে তুমি হয়তো জান না, হলুদ শেষ বেশ রাত করে তোমার চাচাতো ভাই আবিদ আমাদের বাড়িতে এসেছিল। জানি না কেন আমাকে অনেক মেরেছে সেই দিন। তখন সে জানিয়েছে তোমার ব্যাপারে। ভ্রু কুচকালো মোম। আমার ব্যাপারে? আমার ব্যাপারে সবটাই জানো তুমি। আর কি জানালো সে? জিমানের কণ্ঠে জোর এলো, বলল, আমাকে তুমি সবটা বলনি মম, তুমি একটা চিটার। কথা শুনেই তেতে উঠল নব। তেরে এসে বলল, হেই, আমার মোমকে নিয়ে একটা বাজে কথা বলবে না, মুখ ভেঙে দেব, বলে রাখলাম। মোম নবকে আটকে বলল, প্লিজ আপনি মাথা ঠান্ডা করুন, ও কি বলে শুনতে দিন। বলেই আবারও জিমানের দিকে তাকালো। কি চিট করেছি আমি তোমার সাথে? আবিদ ভাইয়া কি বলেছে তোমায়? জিমান তীব্র ঘৃণার সাথে বলল, তোমার সাথে আবিদের ভালোবাসা সম্ভব ছিল না। মোম স্বাভাবিকভাবেই বলল, সেটা তোমাকে আমি আরো আগেই জানিয়েছিলাম জিমান। হ্যাঁ জানিয়েছো, কিন্তু তুমি কি এটা জানিয়েছো যে তুমি ভার্জিন না? ওই আবিদের সাথে তোমার মধুময় রাত্রি যাপন হয়েছে। কথাটাই যেন বাজ ফেললো মোমের মাথায়। কি শুনলো এটা? মাথাটা কেমন চক্কর দিয়ে উঠল। পরক্ষণই নিজেকে সামলে নিল সে। অবাক চোখে নভের দিকে তাকিয়ে দেখলো নভও তার দিকেই অবাক নয়নে তাকিয়ে আছে। এটা দেখে চোখ থেকে আপনা আপনি জল গড়িয়ে পড়ল মোমের। তার রোমিও তাকে বিশ্বাস করছে না। নভের দিকে তাকিয়ে মোম মাথা নাড়িয়ে বলল, এটা সত্যি নয়, বিশ্বাস করুন, আমার চরিত্রে দাগ লাগেনি। গল্পটির পরবর্তী অংশ আপলোড করা হবে আগামীকাল। আর হ্যাঁ, গল্পটি কেমন হলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন আপনারা।